আন্তরিক ভালোবাসা। আজকে উদ্বোধন সঙ্গীত পরিবেশন করবে শ্রীমতী অনিন্দিতা ঘোষ। অনিন্দিতা, শুরু করো। নমস্কার, উপস্থিত সকলকে আমার প্রণাম জানাই। আজকের অনুষ্ঠানের সূচনায় আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা পর্যায়ের একটি গান গাইছি। আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব পুরায়ে ফেলে আবার ভরেছ জীবন নব নব। আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব কত যে গিরি, কত যে নদী তীরে মেড়ালে বহি ছোট বাঁশি তীরে, কত যে নয়, কত যে গিরি, কত যে নদী তীরে মেড়ালে বহি ছোট বাঁশি তীরে, কত যে তান বাজালে ফিরে ফিরে কাহারে তাহা কব। আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব তোমারি ওই অমৃত পরশে আমারও হিয়া খানি হারালো সীমা বিপুল হরষে, উথলি উঠে বাণী তোমারি ওই অমৃত পরশে আমারও হিয়া খানি হারালো সীমা বিপুল হরষে, উথলি উঠে বাণী। আমার শুধু একটি মুঠি ভরি দিতেছ দান দিবস বিভাবরী, আমার শুধু একটি মুঠি ভরি দিতেছ দান দিবস বিভাবরী, হলো না সারা কত না যুগ ধরি, কেবলি আমি লব। আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব পুরায়ে ফেলে আবার ভরেছ জীবন নব নব। আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব। নমস্কার, সমাধিকে আমার প্রণাম জানাই এবং শ্রী অরবিন্দ শ্রী মায়ের প্রণামে চরণে আমার প্রণাম জানাই। সকলকে আমার নমস্কার জানাই। একটু রেকর্ডিংটা হচ্ছে, নেটটা কেটে কেটে যাচ্ছে, একটু যদি লাইন ঠিক করে দেন।
শোনা যাচ্ছে কথাটা? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, আমার এখানে রেকর্ডিং হচ্ছে, কিন্তু ভীষণ নেটওয়ার্কের প্রবলেমে হচ্ছে, কেটে চলে যাচ্ছে। যাই হোক, আমি বসিয়ে দিচ্ছি, একটু নেটওয়ার্কটা ঠিক করে দেবেন প্লিজ। না, আমার যেটা মনে হচ্ছে অনিন্দিতার বোধহয় ঘরে ফ্যান চলছে, ওইটার জন্যই আওয়াজ। হ্যাঁ 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 ফ্যান চলছে, ফ্যান চলছে। হ্যাঁ, ওই আওয়াজটাই যাচ্ছে। ওটা একটু অফ করা যায় বা কিছু করা যায় একটু দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছে, ঠিক আছে। আমার গানটা কি শোনা গেছে না আবার করবো? না না, খুব সুন্দর শোনা গেছে, ভীষণ ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভিডিওটা অফ করেন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, অডিওটা অফ করে দিতে। হ্যাঁ হ্যাঁ, মাইকটা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। গোপাদি, আমি কি শুরু করব? হ্যাঁ, এবার শুরু করে দাও। তুমি বলেছো তো, বলা হয়ে গেছে তোমার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আমি প্রতিবারের মতো এবারেও হাওড়া শিবপুর সাধক সংঘকে আমার অন্তরের অভিজ্ঞতা জানাই, এবং যারা রয়েছেন সঙ্গে তাদের প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি জানি না আজকে অজিতাদি এসছেন কিনা, কিন্তু অজিতাদির সঙ্গে আমার উত্তরপাড়ায় যখন এই দেখা হলো 30শে মে, আমি জয়কৃষ্ণ লাইব্রেরিতে শ্রী অরবিন্দের মূর্তির সামনে, তখন উনি আমাকে বলেছিলেন যে আজকে এই টপিকটার কথা বলেছিলেন, এবং সেটা মাথায় রেখে আজকে যে টপিকটা আমরা বেছেছি, টু হাউ টু ডিল উইথ আনএক্সপেক্টেড লাইফ ইভেন্টস, সেইটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করছি। এখন ব্যাপারটা হচ্ছে, দেখুন, খুব স্বাভাবিকভাবেই যে শব্দটা নিয়ে আমরা কথা বলছি আজকে, সেটা প্রথম হচ্ছে ইংরেজিতে বলি যদি আনএক্সপেক্টেড, বাংলায় হচ্ছে অপ্রত্যাশিত। এখন অপ্রত্যাশিত বা আনএক্সপেক্টেড এর মধ্যে দেখুন দুটো শব্দ আছে, মানে আমরা ডিভাইড করি, আনএক্সপেক্টেড, অপ্রত্যাশিত। তার মানে এক্সপেকটেশনের থেকে এক্সপেক্ট করছি, আনএক্সপেক্ট করছি হচ্ছে, আমরা প্রত্যাশা করছি, অপ্রত্যাশা হচ্ছে। তার মানে আমাদের মধ্যে একটা প্রত্যাশার বোধ থাকে বলেই আমাদের কোনো কিছু যদি তার বাইরে ঘটে সেটাকে আমরা অপ্রত্যাশিত বলি। এখন যখনই এগুলো হয়, প্র্যাকটিক্যালি প্রত্যেকের জীবনে এটা আসে, জীবনে বহু চ্যালেঞ্জ আসে, প্রতি মুহূর্তে আমাদের চ্যালেঞ্জ আসে। কিন্তু এটা খুব অদ্ভুতভাবে দেখা যায়, এই চ্যালেঞ্জগুলো দেখবেন আমরা যখন ছোট থেকে বড় হই, বড় থেকে বয়োজ্যেষ্ঠ হই, তখন দেখা যায় এই চ্যালেঞ্জগুলো তার রূপগুলো বদলাতে যায়। এটা কেন হয়? বা যে চ্যালেঞ্জগুলো আমাদের সামনে আসে সেগুলোকে আমরা কিভাবে রিয়াক্ট করি অথবা রেসপন্ড করি সেটাও বদলাতে যায়। আমি একটা সাধারণ উদাহরণ দিই। ধরুন বাড়িতে ধরুন আমাদের এখানে যদি মায়েরা যারা আছেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি অপ্রত্যাশিত ঘটনা কখন ঘটে? আমি একজন মা হয়ে বলতে পারি, যখন আমার সবচেয়ে কাছের মানুষ, যাকে আমি সবকিছু দিয়ে, যার জন্য আমি জীবনটাকে মানে তার জন্য আমি ভালো চাই, সেই মানুষটার কাছ থেকে যখন আমি এমন একটা কোনো কথা বা একটা ব্যবহার আমি পেয়ে যাই যেটা আমার কাছে প্রত্যাশিত নয়, তখন আমরা কি করি? মা এদের একটা ভীষণ সেন্টিমেন্টাল একটা মানে গ্রাউন্ড থাকে, সেইখান থেকে তারা বলেন, হ্যাঁ রে, সেটা হচ্ছে অবশ্যই সন্তান, যে আমি যে তোকে করলাম, তুই আজকে এত বড় একটা কথা বললি, আমি তো এটা আশা করিনি, আমরা বলি। আবার ধরুন যারা বয়োজ্যেষ্ঠ, আমাদের থেকে যারা বয়সে বেশি আছেন, ধরুন অশীতিপর কেউ আছেন বাড়িতে, যিনি গৃহকর্তা, অনেকের বাড়িতে থাকেন, তো তিনি যখন এই কথাটাকে রিঅ্যাক্ট করবেন, আপনি যদি খুব ভালো করে অবজার্ভ করে দেখবো, তারা বলবেন, আচ্ছা বেশ, তুই এটা বলেছিস, তোমার এটা মনে হয়েছে, তুমি এটা বলেছো, কিন্তু এভাবে তুমি না বললেও পারতো। দেখো মা তো এটা এভাবে করেন। দেখো রিঅ্যাকশন গুলো আমরা যদি একটু অবজার্ভ করি, দেখবো আমরা প্রতি ক্ষেত্রে চ্যালেঞ্জ গুলো আসে, আমাদের রিঅ্যাকশনের ধরনগুলো বদলে যায়। এবং এই যে বাচ্চা মানে আমাদের পরবর্তী যে জেনারেশন, তাদের সঙ্গে যখন আমাদের, বিশেষ করে এটাই এখন বেশি হয়, অনেক বেশি হাজব্যান্ড ওয়াইফ তো হয়, বন্ধুদের সঙ্গে হতে পারে, আত্মীয় যে কোনো সঙ্গে হতে পারে, কিন্তু আমি এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি আঘাত পায় মানুষ, সেই জায়গা থেকে আমি শুরু করছি। সেখানটাতে কি হয়, বা ছেলেটি বা মেয়েটি সে যখন আর্গিউ করে কোনো কথা নিয়ে, বা যখন সে কিছু বোঝাতে যায়, সে প্রথম কথাটা বলে, আরে আমারটাই তো শোনো, আমারও তো একটা লজিক আছে, আমি যে পয়েন্টটা বলছি সেটা তো অ্যাটলিস্ট শোনো, সবসময় তোমার কথা কেন শোনা হবে?
এই জায়গাটাতে তখন আমাদের মধ্যে একটা কনফ্লিক্ট হয়। তিনজনই সমান সঠিক জায়গা, তিনটে রিয়াকশনই সঠিক, কিন্তু এইখানে আমরা কি চ্যালেঞ্জ তাহলে বলছি কেন? তাহলে এটাকে আমি চ্যালেঞ্জ করছি বলছি কেন? ছেলেটির কাছে অপ্রত্যাশিত, মা কেন এভাবে একটা কথা বললো, মা এইভাবে রিয়াক্ট করলো কেন? মায়ের কাছে বা ছেলেটি বা মেয়েটি, মায়ের কাছে বা বাবার কাছে এটা অপ্রত্যাশিত, কারণ কেন ছেলে বা এইভাবে কথা বলবে আমার সাথে? কিন্তু যিনি বয়োজ্যেষ্ঠ, যিনি অনেকটা অভিজ্ঞতা পেয়ে গেছেন, এগুলো পেরিয়ে যিনি আছেন, সাধারণভাবে যদি তিনি বায়াস না হন, তিনি একটা জায়গায় গিয়ে বলবেন যে আচ্ছা ঠিক আছে, তোমরা দুজনেই সঠিক আছো, কিন্তু ব্যাপারটাকে এভাবে দেখো না। এর আর একটা পয়েন্ট অফ ভিউ আছে, তিনি বলতে পারেন তার অভিজ্ঞতা থেকে। এই যে জায়গাগুলো যদি আমরা দেখতে দেখতে যাই, তখন আমরা দেখব যে চ্যালেঞ্জগুলো যারা আসে না, সেগুলো আমাদের জীবনকে খুব একটা এক্সপিরিয়েন্স দিয়ে দেয়, এবং এই এক্সপিরিয়েন্সটা কিভাবে আমি নেব, এইটা হচ্ছে আমার চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করছি না, আমি চ্যালেঞ্জটাকে রিফিউজ করছি। সবচেয়ে বড় কথা, আমরা কি করছি, যখনই কেঁদে কেটে একসা হয়ে অন্য জায়গা থেকে কেন এরকম একটা হলো, আমি এটা ভাবিনি, আমি তোর জন্য এত করেছি, বন্ধুকে বলা হলো যে তোর বিপদে সবার আগে আমি গেছি, তুই আমার সঙ্গে এটা করলি, হ্যাঁ রে ভাই একসাথে আমরা খেয়েছি, তুই আজকে আমার সঙ্গে এটা করলি। আমরা জেনারেলি এরকম ভাবে সমাজটাকে দেখি, কিন্তু আমাদের যে এক্সপিরিয়েন্সটা নিতে নিতে আমরা যাই এখান থেকে জীবনে, সেইটাই ডিটারমাইন করে আমাদের, মানে এক্সপিরিয়েন্সটা কি নেব, এক্সপিরিয়েন্স সেটা ডিটারমাইন হয় কিভাবে, আমি তাকে রিফিউজ করছি না আমি তাকে অ্যাকসেপ্ট করছি। এইবারই ঘটনাটা হচ্ছে এই জায়গাটাতে এক্সপিরিয়েন্সটা আমরা দুভাবে করতে পারি। একটা হচ্ছে একটা পেশেন্ট একটা হিয়ারিং দিতে পারি, একজন মানুষ বলতে আমি বুঝতে পারছি যে কথাগুলো বলছি সে ইলজিক্যাল হতে পারে, সে ভুল হতে পারে, কিন্তু সে তার মতো করে কিছু একটা বলছে। এর প্রথম হচ্ছে পেশেন্ট হিয়ারিং, লিসেনিং, তার কথাটা আমি শুনছি কিনা। তারপরে হচ্ছে আমি খুব ধীরে মৃদু ভাষী হয়ে সে কথাটা রিয়াক্ট করছি কিনা। এই যে রিয়াক্ট করছি কিনা, এটাই হচ্ছে আমাদের প্রবলেম। আমাদের এখানে শব্দটা হবে রেসপন্স করছি কিনা, রেসপন্ড করছি কিনা। আমার রেসপন্সটা কি, সেইটাই ওই সমস্ত ঘটনাটাকে বদলে দিতে পারে, এবং আমার এক্সপিরিয়েন্স, আমি যেটা আমার ভেতরে স্কার পড়ে যাবে, আমার ভেতরে ইমপ্রিন্ট হয়ে যাবে, যেটা কিনা নির্ভর করবে আমি অ্যাকসেপ্ট করলাম না রিফিউজ করলাম, রিয়াক্ট করলাম না রেসপন্ড করলাম। এই যে যখন আমি রেসপন্ডটা কেমন করে করছি, আচ্ছা ঠিক আছে ওটা বলছে, আমার ও যখন এই কথাগুলো বলছে তখন আমার কষ্ট হচ্ছে, কিন্তু আমি ওকে এই কথাটা বন্ধ করতে পারবো না, কারণ ও একটা জায়গা থেকে বলছে। এটাকে আরো যদি আমরা, যেহেতু আমরা মাতৃ অরবিন্দের বলয়ের মধ্যে থাকি, কোলে থাকি, তাই আমরা আরেকটুখানি বিশদভাবে গিয়ে গিয়ে বলবো যে দেখো, মনে মনে ভাববো যে আমরা তো সবাই একটা জায়গা থেকে এসেছি, আমাদের অরিজিন একটা, তো আমাদের প্রত্যেকের মধ্যে একটা সমতা আছে, একটা সমভাব আছে, আমরা সেটাকে সবাই মিলেই রেসপেক্ট করবো, তুমিও করবে আমিও করবো সবাই করবে। কিন্তু আমার সামনে যে বা আমাদের সামনে যে মানুষটার সঙ্গে আমার এই মুহূর্তে তাকে চ্যালেঞ্জিং মনে হচ্ছে, সেই মানুষটাকে আমি রেসপন্ড করিনি, আগে রেসপন্ড করি, আচ্ছা ঠিক আছে আপনি এটা বলছেন, আপনার একটা পয়েন্ট অফ ভিউ থাকতে পারে। আমি একজন মানুষকে একদিন জিজ্ঞেস করলাম, সে ভদ্রলোককে আমি দেখি সমস্ত রকমের ঘটনাতে নির্বিকার, অদ্ভুত লাগে আমার, মানে যেটাতে সবাই রেসপন্ড করছেন, রিয়াক্ট করছেন, রেসপন্ড না মানে ম্যাক্সিমাম রিয়াক্ট করেন, মানে বোঝা যাচ্ছে তো রেসপন্ড করা মানে আমি হচ্ছে শুনে নিলাম, আর রিয়াক্ট করা মানে তৎক্ষণাৎ একটা আমি আমার প্রতিক্রিয়া জানিয়ে দিলাম, এইটা এই দুটো পার্থক্য। এবার ওনাকে আমি কখনো রেসপন্ড করতেও দেখি না, কোনো রিয়াক্ট করতেও দেখি না, উনি স্থির। তো একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম যে এই যে ঘটনাগুলো ঘটে আপনার কি মনে হয়, আপনি কোনো রিয়াক্টও করেন না, রেসপন্ডও করেন না। তখন একটা অদ্ভুত উত্তর দিলেন, বললে আমি যখন দেখি যে এটা আমার কাছে চ্যালেঞ্জিং, আমি তখন সঙ্গে সঙ্গে ভাবি এই মুহূর্তে আমি যদি তাকে থামাতে যাই তখন সে থামবে না, কারণ উনি ওই মানে একটা অ্যাকশনের মধ্যে আছেন, যেটার উনি নিজে একটা রিয়াকশন চাইছেন, উল্টো দিকের মানুষটা, আমি তার মধ্যে নিজেকে ইনভলভ করি না। যদি দেখি যে এটা যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না, এবং সে আমার থেকে বয়সে ছোট হয়, বা যদি সে আমার কাছে কিছু জানতে চায়, আমি তখন আস্তে করে স্টেপ ব্যাক করে অনেকক্ষণ পরে খুব শান্তভাবে তাকে বলি যে তুমি এই কথাগুলো ঠিকই বলেছিলে, কিন্তু তুমি এই কথাগুলো এইভাবে বলতে পারতো, এইটুকু পার্থক্য। তো আমি তখন অদ্ভুত ব্যাপার, তো আমি যখন চেষ্টা করতে শুরু করলাম যে এটা করা যায় কিনা, মানে অনেক সময় দলা পাখি আসছে, একটা কষ্টের কথা একটা রিয়াক্ট করে ফেলি, কিন্তু না আচ্ছা ঠিক আছে উনি তো কথাটা বললেন, তো উনি তো বেশ সুন্দর শান্তিতেই থাকেন, কেন আমরা তাহলে এটা পারবো না। এখন এই যে কথাগুলো আমরা বলতে বলতে যাচ্ছি, স্বামীজিকে একদিন লিখলেন
স্বামী বিবেকানন্দকে একজন লিখলেন যে দেখুন আমি যে এখানে আছি না, এখানে যারা মানুষগুলো আছে তারা কিন্তু মানে সহ্য করা যায় না, এদের সঙ্গে আমার থাকাটা ঠিক নয়, অসহ্য এই মানুষগুলো। স্বামী যে অসাধারণ একটু উত্তর দিলেন, কি বলেন, মনে রেখো তারাও কিন্তু তোমাকে সহ্য করছে। এই জায়গাটাই আমাদের বুঝতে হবে। আমি সবসময় ভাবছি আমি সহ্য করছি, একেবারেই অ্যাবসলিউটলি না, অন্য লোকও আমাকে সহ্য করছে, অন্য মানুষগুলো আমার উল্টো দিকে যে আছে সেও কিন্তু আমাকে সহ্য করছে। এখন সহ্য করছি শব্দটা কেন বলা হলো না, আমরা শুরুটাই করেছিলাম আজকে অপ্রত্যাশিত ঘটনা কথা বলবো বলে। তাহলে যখন আমি দেখবেন আমরা যখন এই রিয়াকশনের মধ্যে চলে যাই না, কোনো জিনিসের যে কেন এইভাবে বললো, কষ্ট পাই তো আমাদের একটা কষ্ট হয়, কষ্টটা খুব স্বাভাবিক, এতে মানে এতে কোনো ভুল নেই, খুব স্বাভাবিক। এই কারণ আমরা হিউম্যান বিং, আমাদের কাছে একটা কাজ করতে করতে যাওয়ার মধ্যে একটা প্রত্যাশা জন্মাবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু দেখুন যখন এই যাদের মধ্যে যাদের বাগান টাগান আছেন বা যারা একটু লক্ষ্য করেন তারা দেখবেন যে পাখি, যে কোনো পাখি যখন বাসা তৈরি করে, সেটা একটা অদ্ভুত আমাদের জীবনের শিক্ষা। বাসা তৈরি করছে, ঝড়ে পুরো বাসাটা তৈরি হয়ে গেল, ঝড়ে বাসাটা পড়ে গেল, পরের দিন দেখবেন যে ঝড় থেমে গেল, আবার একটা সেই একভাবে একই পরিশ্রম করে আবার একটা বাসা তৈরি করছে, নো কমপ্লেন। এখন বলতে পারি আমাদের যুক্তিবাদী মন, ও কমপ্লেন করে কিনা আমরা তো বুঝি না, ও তো ওর ভাষায় কথা বলে। কিন্তু একটা পাখিকে আপনি যখন দেখলেন, মানে আমাদের যে বুদ্ধি, আমাদের যে মনস্তত্ত্ব, সেখান থেকে যখন দেখি এই পাখিটা ঝড়ের আগে যখন বাসা তৈরি করছিল, যে পেশেন্স নিয়ে, যে পিসফুলি যেভাবে করছিল, ঝড়ের পরে আবার নতুন করে একইভাবে সেই সমস্ত শ্রমটা দিয়ে সে কিন্তু একই শান্তিতে সেই বাসাটা গড়ছে। আপনি পিঁপড়ের শাড়ি যখন যায়, আপনি একটা লাইন হাত দিয়ে কেটে দিন, পিঁপড়েগুলো আপনার পাশ দিয়ে আবার সেই লাইন করে চলে যাবে, অন্য পাশ দিয়ে লাইন করে চলে যাবে। নদী যাচ্ছে, সামনে একটা পাথর পড়লে নদী পাশ হয় তাড়াতাড়ি উপর দিয়ে যাবে অথবা পাশ দিয়ে চলে যাবে। পৃথিবীতে কোনো প্রাকৃতিক যে যারা খুব প্রকৃতির কাছে থাকে, দে নেভার কমপ্লেন। এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সেই কারণেই গাছগুলো ঝড়ের মধ্যে মাথা নিচু করে শুয়ে পড়ছে, ভেঙে যাচ্ছে, কোনো কমপ্লেন নেই। কমপ্লেন করা মানে কি, ওদের কমপ্লেন কি হবে, ওদের কমপ্লেন তো আমাদের মতো মারদাঙ্গা হবে না। ওদের কমপ্লেন হলে ওরা কিন্তু আর দ্বিতীয় দিন আর ওইখান থেকে আর গাছ বেরোতে সেই চেষ্টাটা করতো না, ভেতরের শক্তি দিয়ে ওরা অপেক্ষায় থাকে আবার আমি ফুটবো। এইখানটাতেই আমাদের সঙ্গে যে কোনো প্রকৃতির সঙ্গে যে থাকে তার পার্থক্য হয়ে যায়। আমরা পরে আসছি যেখানে শ্রী অরবিন্দ একেবারে সুপ্রিম ইন্টেলিজেন্স থেকে যেটা লিখলেন, সাবিত্রীতে অসাধারণ লাইন আছে, সেগুলো পরে আসছি। আগে যেগুলো আমাদের খুব কাছে মানে সুবিধা হবে সেই কথাগুলো আগে একটু করে বলে দেব। আমি যখন সচেতন ভাবে এইরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়ি, তখন আমার অ্যাপ্রোচটা কি হবে, এটাই আমাকে তৈরি করবে। আমার অ্যাপ্রোচটা কি হবে, আমি সেখানটায় কি করব, যেটা আমরা একটু আগে বললাম কি না, আমি রিয়াক্ট করব না রেসপন্ড করব। তাহলে আমরা প্রথমে শিখে যাই যে আমি রেসপন্ড করব। ও যখন একটা কথা বলছে, ওরও তো একটু যুক্তি থাকতে পারে, আমি ধরে নিলাম যে সে খুব অযৌক্তিক কথা বলছে, কারণ তার বয়সটা কম, অভিজ্ঞতা কম। বেশ, আমি তাহলে তাকে একটা পেশেন্ট হিয়ারিং দেবো, লিসনিং দেবো, আমি শুনবো, আমি তার কথাটা শুনবো। আমি যদি বুঝেও যাই সে ভুল করছে, আমি তার কথাটা শুনবো। অনেক পরে যখন সে শান্ত হয়ে যাবে, যখন সে তার রিয়াল থেকে বেরিয়ে আসবে, অর্থাৎ সে যে জায়গা থেকে কথাগুলো তার অ্যাকশনটা হচ্ছিল, ওই জায়গা থেকে বা ওই চেতনা থেকে যখন সে একটু বেরিয়ে আসবে কিছুক্ষণ পরে, যখন তার মধ্যে মানে উত্তেজনাটা কমে যাবে, আমি যদি তখন তাকে এই কথাগুলো বলি, তখন আমার রিয়াকশন নয়, তখন আমি তোমাকে রেসপন্ড করেছি, এইবারে তুমি আমার কথাটা শুনতে পারো। এই হচ্ছে আমাদের অ্যাপ্রোচ হবে, হওয়া উচিত। খুব কঠিন, কিন্তু এইটা যেহেতু আমাদের আজকে ক্লাসটাই এবং আমরা শিখতে চাই, আমরা নিজেদের পরিবর্তিত করতে চাই, রূপান্তরিত পরের কথা, পরিবর্তিত আগে করতে চাই, সেই জন্য এগুলো আমাদের শুনতেই হবে, মানতেই হবে। আমরা যদি আমাদের মধ্যে যদি এই ঘটনাগুলো যখন ঘটবে, তখন আমাদের কি অ্যাপ্রোচটা হবে জানেন, আমাদের কি বলতে হবে যে দেখো আমার চতুর্দিকে যে ঘটনাগুলো ঘটছে, এই সমস্তগুলো কিন্তু একটা দিব্য চেতনার একটা কাজ, একটা লীলা চলছে, এবং সে আমাকে দেখাচ্ছে যে তুমি কিভাবে এই অবস্থায় সে পরীক্ষাটা কিন্তু টেস্ট করেন না, ভগবান কখনো টেস্ট করেন না। ভগবান, আমরা যখন সিঁড়ি দিয়ে উঠি, আমাদের তো টেস্টিং নয় এটা যে টেস্ট হচ্ছে তুমি কটা সিঁড়ি উঠতে পারো, সিঁড়িগুলো আছে তুমি ধাপে ধাপে উঠবে, তেমনি এই একটা ধাপ তো আমাদের সামনে আনা হলো, সেই ধাপটাতে আমি কিভাবে উঠছি সেইটাকে আমাকে দেখতে হয়। এইবারে আমরা যখন বলা হয়
যে যখন মানুষ একটা, যখন এভরিথিং মানে সবকিছু যখন একটা সুন্দর সেট আপের মধ্যে আমরা রয়েছি, মানে একটা আমি জানি এটার পরে এটা হবে, আমার এটার পরে এটা হবে, এই টাকা জমিয়েছে, এটা দিয়ে গেলে এটা করবো, তারপরে এটা করবো, এইগুলো আমাদের সাধারণ মানুষের জীবনে চলে। যেই মুহূর্তে ওই সেট আপ প্ল্যানটা একটু এদিক ওদিক হয়ে যায়, তখন আমরা আপসেট হয়ে যাই। সেট আপটা জাস্ট উল্টে গেল। সেট আপটা যে একটু নড়বড়ে বলে মানে আমি মনে করলাম, ওটা কিন্তু কিছুই হয় না, তখনই সেট আপটা আপসেট করে দিল আমাকে। এই যে আপসেট করে দেয় সেট আপ গুলো, সেইটার পেছনে বিরাট একটা খেলা আছে। কি খেলা না, আমাদের জীবনটাকে বুঝতে হবে যে জীবন, মা বারবার বলছেন যে আমাদের জীবন কিন্তু কোনো মানে জীবনটাকে আনন্দে থাকবো বলে জীবন কিন্তু আমাদের দেওয়া হয়নি। আমাদের জীবনটা দেওয়া হয়েছে যাতে আমরা প্রগ্রেস করতে পারি, তাই তো? আমাদের জীবনে প্রগ্রেসের দরকার। আমরা প্রগ্রেস করার জন্য পৃথিবীতে এসেছি, শুধুমাত্র আনন্দে থাকতে আসেনি। এইবারে আমাদের সেই ভাবুন তো, যে একটা বিখ্যাত সিনেমার যে ক্লাসের জন্য এই প্রথম যে আমি কোনো রকম ভাবে সেইভাবে তৈরি হয়নি, কিন্তু তবুও আসলে এগুলো খুব প্রাণের কথা, তো খুব কাছে ঘটনাগুলো, ওই জন্য আমরা নিজেদের মধ্যে একটু আলোচনা করতে পারি। এখন আজকে এটা খুব যে সিনেমাটা কি গল্প হলেও সত্যি, আপনারা প্রত্যেকে এক দুবার করে দেখে থাকবেন। গল্প হলেও সত্যি, তো ওই সিনটা কিন্তু মনে আছে, ছায়া দেবী তার যাকে বলছে কি হচ্ছে বাবা, খাচ্ছি আর শুচ্ছি, শুচ্ছি আর খাচ্ছি, খাচ্ছি আর শুচ্ছি, অপূর্ব সিনটা। এই কথাটা যখন হঠাৎ করে আজকাল মনে হলো, আচ্ছা উনি কোন জায়গা থেকে কথাটা বললেন? ওনার কাজের অসুবিধে বলে তার কাছে রবি ঘোষের মতন একজন মানুষকে আনা হলো, যিনি সবকিছু করে দিচ্ছেন, তাহলে তার অসুবিধাটা কি হচ্ছে? আমরা তো এই কমফর্টটা চেয়েছিলাম। তার মানে হচ্ছে ওইটা দেখানো হয়েছে সিনেমাতে, বা আমরা আরো যদি সচেতন ভাবে জিনিসটাকে দেখি, যে আমি যখন একটা প্ল্যান ওয়েতে চলতে থাকি, একটা সময় গিয়ে আমাদের জীবনটা স্টাক হয়ে যায়, একটা থমকে যায়, এটাই হবে এটাই হবে, তাহলে আর নতুন এত বৈচিত্র্যের কি দরকার? তখন কি হলো, ওই যে আমার যে ওই খাচ্ছি শুচ্ছিটা যদি হয়ে যায়, ওইটা যদি আমার জীবনে মোটো হয়ে যায়, যেমন আছে তেমন আনন্দে থাকবো, টিভি দেখবো, ঘুম থেকে উঠবো, গরম বর্ষাকালে ইলিশ মাছ খাবো, এগুলো যখন মানে একইভাবে চলতে থাকে, তখন আমাদের জীবনটা স্টাক হয়ে যায়। কিসে না, প্রগ্রেস শেয়ার করতে পারে না, তার কিন্তু তার কোনো উন্নতি নেই। একই জিনিসের মধ্যে আমি যখন থাকি, আমার উন্নতি নেই। তাহলে ওই যে চ্যালেঞ্জ বলে আমি যাকে ভাবছি, ওটা আদৌ তো চ্যালেঞ্জ নেই, ওটা হচ্ছে আমরা চ্যালেঞ্জ বলে নিচ্ছি, এবং নিতে হবে, কারণ চ্যালেঞ্জ বলে ভাবলেই তাকে ওভারকাম করার ইচ্ছে আমার মধ্যে জানবে, সেই শক্তি আমার মধ্যে জানবে। সেই জায়গাটাকে যদি আমি এইভাবে ধরি, যে ওই যে জায়গাটার মধ্যে আমাকে পড়েছি আমি এই মুহূর্তে, আমার যে ভেতরের যে মানসিক যন্ত্রণা হচ্ছে, তাহলে প্রথম নিজেকে প্রশ্ন করা, কেন কষ্টটা হচ্ছে? কষ্টটা আমাকে কে দিচ্ছে? ফার্স্ট থিং, কে কষ্টটা দিচ্ছে? যদি আমরা এই পৃথিবীটাকে প্রশ্ন করি, জীবনকে যদি প্রশ্ন করি, তখন আমরা একটা এক্সপিরিয়েন্স পাই। আর যখন আমি নিজেকে প্রশ্ন করি, তখন আমি প্রগ্রেস করি। আমি যখন ভাবি জীবনটা এরকম, ঠিক আছে এইরকমই চলবে, আচ্ছা ঠিক আছে, আজকে আমার সঙ্গে এই ব্যবহার করলো, আচ্ছা এটাই জীবন, ইট ইজ অ্যান এক্সপিরিয়েন্স। কিন্তু যখন আমি নিজেকে প্রশ্ন করি, আচ্ছা এটা আমার সাথে কেন হলো, এই জায়গাটাতে তো আসার কথা ছিল না, আমার কাছে কেন হলো? তার মানে আমি যা ভাবি তার বাইরে অনেক বড় বৃহত্তম ভাবনা আছে। আমার যে চলন, তার থেকে অনেক বড় সুপ্রিম ইন্টেলিজেন্স আমাকে চালান, ঠিক তার উপরে যদি আমার এই কথাটা যদি ভাবতে পারি, তখন ইট বিকামস আ প্রগ্রেস। এইখানে যখনই আমরা এইভাবে জিনিসগুলোকে দেখতে শিখবো এবার ধীরে ধীরে, তখন কি হবে, আমরা বুঝতে পারবো যে আমরা যেন এক ধাপ করে এগিয়ে গেলাম। এবং দেখুন, এই ধরনের চ্যালেঞ্জের দুটোটা হয়, হয় আমি এগোবো, নয় আমি ভেঙে পড়বো। আমি ভেঙে পড়তে পারি কখন? যখন আমি একে ভাববো যে এটা কেন আমার হলো, যখন আমি ওই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করার জন্য মানে আমাকে কষ্টের পর কষ্ট পেতে হবে। কিন্তু আমি যখন নিজেকে প্রশ্ন করবো এবং জানতে পারবো এবং বুঝতে পারবো, স্পেশালি যেহেতু আমরা মা শ্রী অরবিন্দের পথে আছি বলে আমাদের এত সুবিধে, এটাকে বুঝতে পারবো যে এটা অ্যাকচুয়ালি এভলিউশনারি পসিবিলিটি আমাদের মধ্যে যেটা আছে, এভলিউশন বিবর্তনের আমাদের যে বিবর্তনের পসিবিলিটি আছে, তাকে সেটা ওপেন আপ হচ্ছে। এই ওপেন আপ করবো না আমি হতাশাগ্রস্ত হয়ে থাকবো? এবার যদি কোনো মানুষের হতাশাগ্রস্ত হয়ে থাকে, তখন কি করি, ক্যারি অল দ্যাট হতাশা, এবং এটা করতে করতে একটা স্ট্রেস হয়ে যায় জীবনে। তখন কি হয়, সেই সেই সাধুর মতো সে বলতে হয়, আমি তোমাকে কখন ছেড়ে এসেছি, তুমি আমাকে বয়ে বেড়াচ্ছ। যে মানুষটি আমাকে আঘাত দিলে সে তো বলে টলে চলে গেল,
কিন্তু আমি সেই আঘাত ভেবে, তার কথাটি তার ব্যবহার থেকে আঘাত ভেবে তাকে আমি বয়ে বেড়াতে লাগলাম। তাহলে স্ট্রেসফুল হয়ে গেল আমার লাইফটা, যেটা পিসফুল হওয়ার কথা ছিল। আমাদের তাহলে কি করতে হবে? আমি জানি এখানে আমাদের প্রত্যেকে, আমরা জানি প্রত্যেকেই এর মধ্যে, এই জিনিসগুলোর মধ্যে দিয়ে আমরা যাই যখন এটা করতে থাকি, অফার টু দ্য মাদার। এখন দেখবেন এই কথাগুলো আমরা জানি, এগুলো ভীষণ সত্যি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, থেকে সত্য কিছু নেই। কিন্তু যে মুহূর্তে যে মানুষটা চ্যালেঞ্জের সামনে পড়ে, ফ্র্যাকশনাল সেকেন্ড হলে এসে কিন্তু ওই মা আছে না, আমার মাকে অফার করতে হবে, এটা ভুলে গেলেও যেতে পারি আমরা। সেই সময়টাতে আমাদের এই সাধারণ যে কথাগুলো আমরা বলতে না, আচ্ছা এটা করবো না ওটা করবো, আচ্ছা এটা ধরে নিই যে মা আমাকে প্রগ্রেসের মধ্যে যাচ্ছে, এইটা যেই মুহূর্তে আমি ভাববো যেটা একটা প্রগ্রেস, এটা কেন আমার সামনে করা হলো, কারণ আগে পরে নয়, কারণ আরো মজার একটা ব্যাপার দেখুন, যে সিচুয়েশনটা নেওয়া হলো, আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি ঘটনাগুলোকে, যে সিচুয়েশনটা নেওয়া হলো, যে পার্সনকে নেওয়া হলো এবং যে টাইমকে নেওয়া হলো, ওটা কিন্তু যে কোনো সময় ঘুরছে না আমাদের জীবনে। এটা খুব একটা মনে রাখার মতো একটা জায়গা, মানে আমাদের মনে রাখতে হবে যে কোনো সময় চ্যালেঞ্জ আমার জীবনে আসছে না, ম্যাক্সিমাম সময় আসে যখন আমি একেবারে, যার জন্যই আমরা বলছি অপ্রত্যাশিত। শিশু জানে মায়ের কাছ থেকে খাবার পাবে, তার কোনো প্রত্যাশা নেই, ওটা সে জানে, বিকজ ওইখানটা সে তার ফেথ, সে বিশ্বাস করে আমার খিদে পেলে মা জানে আমার থেকে বেশি, আমার ঘুম পেলে মা ঘুম পাড়াবে, ওটা না ফেথ, তার কিন্তু প্রত্যাশা নয়। আমাদের কি হয়, প্রত্যাশা তখন করি যখন আমি ভাবি আমি তোমার জন্য করে ফেলেছি, এইখানেই হচ্ছে আমাদের প্রবলেমটা হয়। আমরা তো প্রত্যাশা তার কাছে করি না যার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, যার সঙ্গে আমি কোনো দেওয়া নেওয়া নেই, তাহলে তার সঙ্গে আমার তো কোনো প্রত্যাশা নেই। প্রত্যাশাটা কি, আমি তাকে দিচ্ছি, তুমি আমাকে দেবে, আমি তোমাকে এটা করেছি, তুমি আমাকে ফিরিয়ে দেবে, দিস ইজ ওকে। এইবারে সবসময় হয়তো এত মানডেন লাইফে আমি যতটা মানে স্থূলভাবে বলছি এতটা ভাবে হয় না, সূক্ষ্ম স্তরেও হয়, কিন্তু আমরা সুবিধের জন্য বলছি কথাগুলি। তাহলে এই পৃথিবী আমাদের যে ভেতরে একটা, যে পৃথিবী একটা অদ্ভুতভাবে প্ল্যান্ড, তো এটা তো কোনো আনপ্ল্যান্ড একটা ঘটনা নয়, শ্রী অরবিন্দ বলেছেন, সাবিত্রীদেই বলেছেন, এটা তো প্ল্যান্ড একটা ব্যাপার, এখানে কোনো আনপ্ল্যান্ড হয়েছে কোনো কিছু হচ্ছে না। কিন্তু সুতরাং যখন এই প্ল্যান্ড এর মধ্যে আছি, একটা প্ল্যানের মধ্যে আমি আছি, তখন বুঝতে হবে এই সময়টা, পার্টিকুলার দিস পয়েন্ট অফ টাইম, এইটা হচ্ছে সঠিক সময়, যখন আমাকে তুলে দেওয়া হলো, যে তোমার সামনে এনে দেওয়া হলো যে না, দ্যাট মাচ তুমি অনেকদিন পর্যন্ত প্রত্যাশা করেছো, এইবারে ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ হোয়াট, তোমাকে এবার বুঝতে হবে। তাই আমরা যখন এই জায়গাগুলোকে ধরে ধরে ধীরে ধীরে করে একটু করে এগোবো, তখন দেখবো যে আমার এই জীবনের যে বলতে পারি চ্যালেঞ্জ, যাকে আমি বলছি, যাকে আমি আমার কষ্ট বলছি, কষ্ট হবে, কষ্ট পাওয়া মাঝে মাঝে ভালো, কারণ কষ্ট না পেলে চোখের জল বেরোবে না, চোখের জল সবচেয়ে বেশি আমাকে পরিশুদ্ধ করবে, সূচিটা এনে দেবে। চোখের জল ফেলা ভালো, দুঃখ পাওয়াও ভালো, কিন্তু সেটা দুঃখটাকে নিয়ে এগিয়ে চলা, তাকে লালন করা পেয়ে যায়। আমি তো দুঃখ পাবি, আমি সাধারণ মানুষ, চিত্রাঙ্গত সম্পর্কে তো একটা বলছে না রবীন্দ্রনাথ, এটাতে যাই হোক একটা নৃত্যনাট্যে এই যে কথাটা, দুঃখ পাবে এবং দুঃখ দেবে, তবে তোমার মুক্তি। দুঃখটা আমাকে পেতে হবে, কিন্তু দুঃখটাকে বয়ে চলবো কিনা, দ্যাট ইজ আপ টু ইউ। আর একটা ঘটনা, সেটা হচ্ছে এইটাকে দেখার আর একটা দিক হতে পারে, সেটা হচ্ছে দুটো অ্যারো। আমি যদি দুটো অ্যারো ভাবি এইগুলোকে, ঘটনাটাকে, যে একটা অ্যারো হচ্ছে যেটার উপরে আমার কোনো হাত নেই, আমাকে কে কি বলবে তাতে আমার কোনো হাত নেই, আমি ট্রেনে উঠবো, আমি টিকিটটা কেটেছি, ট্রেনটা আমাকে পৌঁছে দেবে পন্ডিচেরি সঠিক টাইমে, এটাতে আমার হাত নেই। কিন্তু আমার একটা জায়গায় হাত আছে, হাউ টু রেসপন্ড। আমি কিন্তু রিয়াক্ট শব্দটা বলবো না, আমরা এবার আর রিয়াক্ট বলবো না, আমরা বলবো রেসপন্ড করা, সিচুয়েশনকে রেসপন্ড করা। কারণ কি, ওই সিচুয়েশনটা এসেছে আমাকে এক ধাপ এগিয়ে দেবে বলে। কারণ কি, পৃথিবীটা খুব প্ল্যান রয়েছে চলে, এই যে পার্টিকুলার টাইমে, পার্টিকুলার প্লেসে, পার্টিকুলার পার্সন দ্বারা আমি আহত হয়েছি, ইট ইজ আ প্ল্যান। এই প্ল্যানটার মধ্যে আমি আছি বলে আমার কষ্ট হয়েছে, এবং এই কষ্টটা ইজ মাস্ট, এটা পেতে হবে। কিন্তু এই কষ্টটা ফ্র্যাকশন অফ সেকেন্ড, ধীরে ধীরে যখন আমরা আরো বেশি মায়ের কাছে ওপেন আপ করবো, যেই মুহূর্তে মনে হলো ও কথাটা বললো, আমার এত কষ্ট হলো, সঙ্গে সঙ্গে অফার টু দ্য মাদার, মা এই রইল কষ্ট তোমার চরণে, তুমি ওটাকে আনন্দ করে আমার কাছে ফিরিয়ে দাও। এবং অদ্ভুত ভাবে সেটা হয়, সেটা আমরা প্রত্যেকে অল্প বিস্তর এক্সপিরিয়েন্স নিশ্চয়ই করেছি, আমরা এতদিন এখানে আছি, মায়ের সঙ্গে আছি, নিশ্চয়ই এগুলো এক্সপিরিয়েন্স করছি। এখন এর ভেতর দিয়ে চলতে চলতে
আমরা একটা সময় এসে দেখব যে যখন মায়ের কাছে আমরা এটাকে মানে অফার যদি করে দিতে পারি সত্যি করে, তখন এটা বুঝবো যে এইটা একটা প্রসেস, এই প্রসেসের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। এই অ্যাপ্রোচটা টুয়ার্ডস লাইফ, এটা আমাকে মেনে নিতে হবে, আমার কাছে আসতে হবে। তখন কি হবে দেখবেন, আমাদের যে অবতারদের আমরা যাদের মানে পড়ি, যাদের শুনি, প্রত্যেকে তো বহু কষ্ট পেয়েছেন। একটা কথা বলা হয় না যে ভগবানের সঙ্গে যাদের মিলন হয়, তুমি তার যদি কাছে যেতে পারো তবে তুমি দেখতে পাবে তার চরণ, তার পায়ে, তার শরীরে কত আঘাত, যেন সেই আঘাতগুলো ফুটে। আমরা জিসাস তো তার প্রথম, যদি তিনি নিজেই অবতার বলা হয়, কিন্তু তিনি সন অফ গড বলা হয়, কিন্তু তবুও তার চোখের সামনে যে আমরা দেখছি বলে আমি কথাটা, আমরা দেখতে পাই বলেই কথাটা বলছি। যে কোনো অবতারকে যে অবতারের শ্রী অরবিন্দ পাননি মানসিক শারীরিক কষ্ট, সবচেয়ে বড় কথা মায়ের যন্ত্রণা, মায়ের কষ্ট। তাই ভগবানের কাছে পৌঁছতে গেলে এই আঘাতগুলো, আমাদের স্কারগুলো আমাদের ভেতরে থাকবে, এটাই নিয়ম। কিন্তু এমন ব্যাপার নয় এই স্কারগুলো নিয়ে নিয়ে আমি চলতে চলতে যাব, আমি এটা নিয়ে যাব না, এটাকে আমি ট্রান্সফর্ম করে দেবো। কিভাবে না, মায়ের গ্রেস দিয়ে, যে মা এই আমি, তুমি আমাকে জানো, আমি এইটুকু পারি, আর আমি পারি না, তুমি আমাকে তৈরি করে দাও। এই যে ঘটনাটা আমার সামনে এসেছে, আমি কষ্ট পেয়েছি, কষ্টটাকে তুমি সরিয়ে দিয়ে তাকে তুমি আনন্দে পরিবর্তিত করো, রূপান্তরিত করে দাও, এবং প্রসেসটা তুমি বলো। সবচেয়ে বড় কথা কি না, মা কিন্তু আঘাতটা পান সবচেয়ে। আমরা যদি এই জিনিসটা বুঝতে পারি, আমার উল্টো দিকে যে মানুষটা অপ্রত্যাশিত ভাবে আমাকে আঘাত করলো, সেই মানুষটার ভেতরে মাই আছেন, আমার ভিতরেও মা আছেন। ওই মা অবগুণ্ঠিত হয়ে আছেন, আমিও অবগুণ্ঠিত হয়ে আছি। তাহলে এক মা যদি আরেক মাকে বলেন, একই মা দুভাবে বলছেন, আমরা যদি এভাবেও তো দেখতে পারি যে উনি তো ভেতর থেকে ও যেটা বলছে অবগুণ্ঠিত অবস্থা, সে মাকে ফিল করছে না বলে কথাটা বলছে, কিন্তু বলছে তো আমাকে নয়, কারণ যন্ত্রণা তো মা পান। আমরা আনন্দ পেলে মা আনন্দিত হন, আমরা যন্ত্রণা পেলে মা যন্ত্রণা পান আমাদের। এবং সবচেয়ে বড় কথা, যন্ত্রণা আমরা পাওয়ার আগে মা বেশি পান। আর একটা কথা কি না, আমাদের মধ্যে থেকে ভগবানই তো সাধনা করেন। তুমি আমার মধ্যে থেকে সাধনা করছো, তুমি আমার মধ্যে থেকে নিজেকে রূপান্তরিত করছো আমার ফর্মে, এর দায়িত্ব তোমার। কষ্টটা আমি এক সেকেন্ডে, কিন্তু এতে কি হবে, কষ্ট আসবে, কিন্তু সেটা ধীরে ধীরে তার স্থায়িত্ব কমে যাবে, এবং একটা সময় এটা আনন্দ দেবে। এটা একটা ফর শিওর যে একটা সময় আসবে যখন সত্যি মনে হবে যে না, এই ওই খাচ্ছি আর সুচ্ছি আর খাচ্ছিটা আর ভালো নয়, রোজই তো একই ঘটনা ঘটছে। তাহলে আঘাত আসুক সেটা নয়, কিছু একটা হোক যা আমাকে তুলে দেবে, সেটা আনন্দেরও হতে পারে, এক্সপ্রেসিও আমাকে অনেকটা উঁচু লিপ দিতে পারে, কিন্তু এইটা একটা কিছু আসুক যে জিনিসটা আমাকে তুলে দিতে পারে। কিন্তু আমাকে এই মুহূর্তে যখন আঘাতটা দেওয়া হলো, ওই পার্টিকুলার টাইম, পার্টিকুলার প্লেস, পার্টিকুলার পার্সন দ্বারা বুঝতে হবে ওই লোকটা, ওই সময়টা এবং ওই সার্কামস্ট্যান্সটা একমাত্র প্ল্যান হচ্ছে ভগবানের ডিভাইন প্ল্যান। কারণ আমরা সবসময় জানি আমাদের সিচুয়েশনের মধ্যে সেইটার মধ্যেই রাখা হয়, সেই মানুষগুলোই আমার ঘিরে থাকে, যে মানুষগুলো আমার জীবনে উত্তরণে সাহায্য করবে। এটা খুব একটা মানে এটা সায়েন্টিফিক্যালি ট্রু, কারণ আমার ভেতর থেকে যে ভাইব্রেশন যাচ্ছে কারোর কাছে, তার থেকে আমি যে ভাইব্রেশন আছে, উভয়কেই কিন্তু সে পরিশীলিত করছে, পরিমার্জিত করছে এবং তৈরি করছে। সেটা আবার উল্টো দিকও আছে, এটা ব্যাড এফেক্ট হয়, সেটা আমি ওই দিকটাতে আর যাচ্ছি না। কিন্তু আজকে আমরা যেহেতু এই পয়েন্টটাতে আছি, মা সাবিত্রীতে একটা লাইন বলছেন শ্রী অরবিন্দ, দ্য গ্রিফ ইজ আ ক্রাই অফ ডার্কনেস টু দ্য লাইট। তোমার দুঃখটা হচ্ছে একটা আর্তনাদ, অন্ধকার থেকে আলোয় যাওয়া। পেইন ইজ দ্য হ্যামার অফ গড টু ব্রেক আ ডেড রেজিস্ট্যান্স ইন দ্য মর্টাল হার্ট। আমার মধ্যে একটা রেজিস্ট হয়ে যায়, আমি রিয়াক্ট করে ফেলি, ওইটাকে বারবার আঘাত দিচ্ছে। আমাদের এই ক্যালকুলেটেড প্ল্যানের বাইরে যা কিছু যাচ্ছে তার প্রতি আমার অ্যাপ্রোচটা কি হচ্ছে, সেইটা হচ্ছে আমি কিভাবে জীবনটাকে দেখছি, আমার এক্সপিরিয়েন্সটা জীবন কিভাবে নিচ্ছে। কারণ এক্সপিরিয়েন্সটাই কিন্তু আলটিমেটলি আমার সঙ্গে থাকবে জন্মের পর জন্ম। এইবারে আমরা যখন দেখবো ধীরে ধীরে যে আমাদের ডিটারমিনিং যে ফ্যাক্টর কি ডিটারমিন করছে, আবার এইখানটাতে আমরা একটা জিনিস দেখবো যে আমরা কি
আমরা এই যে আমি কে আমি কি যখনই ভাবতে শুরু করলাম তখন কি হলো, আমার চেতনার যে ওই পয়েন্টারটা সে কিন্তু একটু শিফট করে গেল। অর্থাৎ আমি সরে গেলাম, যেভাবে আমি দেখছিলাম সেখান থেকে আমি সরে গেলাম। এই যে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে প্রথম দিকে যেটা একটা দিক হয় যেখানটাতে না একটা যেটাকে বলা হয় ওরিয়েন্টেশন বা রিওরিয়েন্টেশন হয় আর কি। আমি একদিকে চলছিলাম, আমাকে ঘুরিয়ে মুখটা উল্টো দিকে করা হলো, আমি আবার সেই দিকে হাঁটতে শুরু করলাম। এই রিওরিয়েন্টেশনের কাজও কিন্তু এগুলো করে। আমি একটা দিকে যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম যে আমার তো নিজস্ব ভাবনা নিয়ে, আইডিয়া নিয়ে, আমার একটা আশা নিয়ে আমি একদিকে চলছিলাম। সিচুয়েশনটা আমার মুখটাকে জাস্ট টার্ন করে দিল। এই যে টার্ন করে দিল, আমার রিওরিয়েন্টেশন হয়ে গেল। এই রিওরিয়েন্টেশনটা কোন দিকে হলো? রাইট অ্যাটিটিউডের দিকে, রাইট কিভাবে মানে অ্যাপ্রোচের দিকে। এবং সেই আমি কিভাবে সঠিকভাবে কিভাবে অ্যাপ্রোচ করবো সেই দিকে আমাকে যদি টার্ন করিয়ে দেওয়া হয়, সেটা কে করতে পারে না? ওই যে আঘাতটা আমি পেলাম, যদি আমি তাকে আস্তে করে নিয়ে অ্যাকসেপ্ট করে নিয়ে তারপর সেখান থেকে বেরোবার চেষ্টা করি, মাকে অফার করে, তখনই হবে। কিন্তু তার মানে এই নয় যে কিছু বললো আমি রিয়াক্ট করে সঙ্গে সঙ্গে উল্টো পথে হাঁটতে শুরু করলাম, দুজনের মধ্যে সম্পর্ক ক্রমশ বাড়তে আরম্ভ করলো, দূরত্ব দূরত্ব দূরত্ব, সেটা নয়। যদি মাকে অফার করে দিয়ে পারি, তখন আমার রিওরিয়েন্টেশন, আমার দিক নির্দেশটা চেঞ্জ করে যায় এবং গিয়ে সঠিক পথে যায়, রাইট ডিরেকশনে তখন যাওয়ার চেষ্টা করবে। সমস্ত কিছু আনপ্রেডিক্টেবল যে সমস্ত ইভেন্ট বা অপ্রত্যাশিত বা হঠাৎ করে যে ঘটনা হয়, এইগুলো আমাদের জীবনে যে চলাফার তার একটা কারেকশন করে, তো একটা কারেকশন হয়। তার জন্য সাবিত্রী তার একটা লাইন বলছে, টাইমস আনফোরসিন অ্যাক্সিডেন্ট গডস র্যান্ডম প্ল্যান। আমাদের যেটা দেখতে পাই না, অদৃশ্য যে আমাদের এই ঘটনাগুলো, এখানে অ্যাক্সিডেন্ট বলা হয়েছে, আমাদের ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট সবগুলোই সমস্ত কিছু হচ্ছে ভগবানের কিন্তু র্যান্ডম প্ল্যান। উনি কিন্তু র্যান্ডম প্ল্যান মানে সবকিছু যা খুশি তাই আমি করবো তোমাকে নিয়ে, এই যা খুশি তাই করবেন উনি। এইটা যদি আমি জানতে পারি যে উনি আমাকে যা খুশি তাই করবেন কেন, আমার প্রগ্রেসের জন্য, তখন আমি তাকে পুরোপুরি ছেড়ে দিতে পারি এবং বিশ্বাস করতে পারি। আর একটা ব্যাপার আছে যে আমি তখনই এটা বলতে পারবো যখন আমি শিওর যে আমি পরিবর্তন চাই, আমার নেচারের পরিবর্তন চাই। আমি যে এই গ্রোথের দিকে যখন আমার টার্ন করে যাব আমি, তখন এই সিচুয়েশনগুলো আমাকে ধীরে 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 মায়ের দিকে অনেক বেশি নিয়ে যাবে, টার্ন করবে। আমাদের জীবনে না একটা খুব ব্যাপার আছে, মানে দেখবেন বিশেষভাবে এটি বলছি, আপনারা কিছু মনে করবেন না, আমাকে একটু অন্যভাবে নেবেন না। সেটা হচ্ছে আমাদের না যারা একটু মা শ্রী অরবিন্দের পথে থাকার চেষ্টা করি, মায়ের তো মানে একদম পারফেকশনের দিকে তো আমাদের নজর রাখতে হয়, সবসময় চোখটা খুলে একবার পারফেকশনের দিকে থাকতে হয়। পারফেকশনের দিকে থাকতে থাকতে মানুষের এটা হয়, কিন্তু এটা আমরা সবাই অল্প বিস্তার এক্সপিরিয়েন্স করেছি। একেবারে পারফেকশন যেখানটাতে একটু এদিক অভাব হয়ে যায়, সঙ্গে সঙ্গে একটা যেন একটা অসুবিধে হতে থাকে আমাদের মধ্যে, এবং সেইটারই রিয়াকশন আমাদের মধ্যে এইভাবে চলে। কিন্তু জীবনে সবসময় রাইট রং, সত্যি মিথ্যা, এগুলো কিন্তু এখন ডাইরেক্ট হতে আসে না, এর ভেতরে একটা ধূসর জায়গা থাকে। রাইট নয়, দুটোই রাইট। রংটা কি না অবগুণ্ঠিত রাইট, রং বলে পৃথিবীতে কিছু নেই। যেটা ট্রুথ থেকে এসেছে, গোটা সৃষ্টি যেখানে ট্রুথের উপরে দাঁড়িয়ে বা ট্রুথ থেকে আসা, সেখানে কোনো রং ফলসুর এগুলো থাকে না। ফলসুরটা হচ্ছে সাময়িক সত্যের অনুপস্থিতি, রংটা হচ্ছে সাময়িক সঠিক জিনিসটার অনুপস্থিতি, ভুলটা। তাই আমরা যখন এই মিশ্রণটাকে যদি একটু মেনে নিতে পারি, যদি ধীরে 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 এই মিশ্রণটাকে মানুষের নিজে মেনে নিয়ে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ যদি একটু একটু করে উঠতে পারি এবং জানতে পারি সহজ সরল ভাবে, মানে আমরা নিজেরা খুব সহজ সরল ভাবে এই জায়গাটাতে কিন্তু একটা জায়গায় পৌঁছে যেতে পারি। এরপরে হচ্ছে আরেকটা পয়েন্ট আমরা বলতে পারি, সেটা হচ্ছে কিভাবে আমরা করতে পারি এগুলো না। আমরা যদি মনে করতে পারি এই যে আচ্ছা, এই যে ঘটনাটা আজকে আমার ঘটলো, আমি যে আঘাতটা পেলাম বা অপ্রত্যাশিত ভাবে এই জিনিসটা ঘটলো, আমার তো এটা হওয়ার কথা ছিল না। আমি কোথাও গেলাম, আগে আমি কত সম্মানিত হতাম, আজ আমি সম্মানটা পাচ্ছি না। এই যে একটা আঘাত হয়, তো অনেক সময় দেখা যায় যে আপনি 2 মাস আগেও যে সম্মানটা পেতেন, 2 মাস বাদে দুম করে গিয়ে দেখলেন যে আপনার সে সম্মানটা নেই। এটা হতেই পারে, হয়, হওয়াটা উচিত নয়, কিন্তু হয়। হওয়াটা উচিত নয় কেন আমি বলছি, কারণ আমি ওটা সম্মানটা পেতে অভ্যস্ত, আমি ওই যে আমার সেট আপ হয়ে গেছে, আমি সম্মান পাবো। কিন্তু আমি যখন অসম্মানিত বোধ করছি, তখন সেটা আমার ফল।
যে একই ঘটনা আমার সঙ্গে, ওই আমি উঠলেই, আমি এলেই, ঘরে ঢুকলেই ছেলেটি বা মেয়েটি দাঁড়িয়ে পড়তো। আজ আমি যখন ঘরে ঢুকলাম, ওরা দেখলাম পায়ের উপরে পা তুলে বসে আছে। আমি মানে সে ফর এক্সাম্পল, তখন আমার কি মনে হবে, আরে কিন্তু আমাকে তো এইভাবে করতো না, আজকে এটা কেন করছে, এরকম কেন করছে? কারণ আমার মেন্টাল মেকআপটা কি, আমার মাইন্ডসেট এই, আমি ঢুকলেই লোকটা উঠে দাঁড়াবে। কেন কেন আমি উঠে দাঁড়াই? আমি কি সেই মানুষটা যখন ঘরে ঢুকে উঠে দাঁড়াই? আমি কি নিজেকে প্রশ্নটা কখনো করি? আমি সবসময় চাই আমার পয়েন্ট অফ ভিউ থেকে জগৎটাকে দেখতে। এইখানে আমাদের সবচেয়ে বড়, যখনই আমরা যেই মুহূর্তে এইগুলো থেকে একটু একটু করে বেরোবো, তখন ধীরে একটু স্টেপ ব্যাক করে নেবো, একদম অ্যাকশনের মধ্যে দৌড়ে চলে যাব না, একটু শান্ত থাকবো এবং ভেতরে মনে মনে বলবো সে অল ইজ ওয়েল মতো বলার মতো করে, যে ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে। মায়ের দিকে জিনিস, উল্টো দিকে যে মানুষটা বলছে তার মধ্যে মায়ের আছে। সবচেয়ে সহজ রেমেডি আমার মনে হয়, আমার জীবনে এইটাই সবচেয়ে সুবিধা মনে হয়, যে আমি বাবা অত কিছু পারবো না, আমি যদি মনে করতে পারি ওর ভেতরেও মাই আছেন, তাহলে ও যা বলছি সেটা ভুল নাও হতে পারে, বা মা আমাকে শেখানোর জন্য ওর ভেতর থেকে মা অন্য রূপে কথাটা বলছে। এটা যদি আমি একবার মেনে নিতে পারি যে আমরা সকলেই একটা জায়গা থেকে এসেছি, উঠে একটা জায়গাতেই যাব, মায়ের কাছ থেকে এসেছি, মায়ের কাছেই ফিরে যাব, আমার মধ্যে যিনি আছেন ওর মধ্যেও তিনি আছেন, এইগুলো যদি একবার ধীরে 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 আস্তে আস্তে ঢুকে যায় আমাদের মধ্যে, এবং আস্তে আস্তে যায়, এটাই হয় আলটিমেটলি, তখনই যে আঘাত বলে যাকে আমি ভাবছি, সেই আঘাতটা আমার কাছে একটা প্রগ্রেসের কারণ হতে পারে। এখন দেখা যায় যে আমরা যাই, আমাদের মধ্যে যদি বোন অফ কন্টেনশন, আমাদের যেটা নিয়ে আমাদের মধ্যে গন্ডগোল হলো, আমরা যদি পরবর্তীকালে দেখি, পরের দিন বা সবকিছু মিটে যাওয়ার পরে দেখবো যে বাবা কি সামান্য একটা জিনিস নিয়ে আমরা এটা করলাম, এতটা সময় আমি একটু চেঁচিয়েও করলো, আমিও বললাম, এত রিয়াক্ট করে ফেললাম, ওই মুহূর্তে যদি আমি স্টেপ ব্যাক করতে পারি, ওই সময়টাকে যদি আমরা রিক্যাপিচুলেট করতে পারি, আমি যদি এটাকে আবার সামনে আনতে পারি, এটাও একটা খুব বড় একটা কাজ হতে পারে, জানেন তো। মানে এটা করে দেখেছি আমি অনেক সময়, যে আচ্ছা আমি যখন ওই কথাটা বলছিলাম আমাকে কত খারাপ দেখাচ্ছিল। ফার্স্ট মহিলাদের এটা বিশেষ করে দেখার ব্যাপারে একটু দুর্বলতা থাকে, তো যে আমি যখন এইভাবে চেঁচিয়ে কথাটা বলছিলাম তখন আমাকে কি খারাপ দেখতে লাগছিল, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে উল্টো দিকের মানুষটা আমার সম্পর্কে কতখানি খারাপ ভাবলো। 3 নম্বর এবং মোস্ট ইম্পর্টেন্ট, আমি এনভায়রনমেন্টটাকে কি করে ফেললাম, আমার যে এনভায়রনমেন্টটা, ওই জায়গাটাকে আমি কি খারাপ করে ফেললাম। এই এনভায়রনমেন্টটাকে ফেরত আসতে আরো 8 ঘন্টা 1 ঘন্টা দিতে হবে, এবং সেখানে মানে উপর থেকে যে ফোর্স যে আসে, যে মায়ের যে শক্তি, তাকে এনে আবার সেখানে পিস আনতে হবে। এটা অনেক কঠিন করে ফেললাম জিনিসটাকে। আমরা এভাবে কিন্তু জিনিসটাকে দেখতে পারি। তাই আমাদের মধ্যে যখনই মনে হবে যে ভগবান কেন এভাবে আমাদের, আমরা বলতে পারি যে যেন একেবারে পেরে ফেলেছেন, যদি এরকম ভাবে আমরা ভাবি, এই যে অ্যাকচুয়ালি কিন্তু তখন ভাববো এটা হচ্ছে সার্ফেস সার্কুলার, সামনে একদম প্রকট হয়ে আছে, একদম ওপর তলের একটা ঝঞ্ঝা। এইটা কিন্তু আমার ভেতরে নয়। কেন না, এটা আমাদের উনি চেঞ্জ করতে চাইছেন, এবং পৃথিবীটাকে চেঞ্জ করা মানে প্রতি মুহূর্তে সবকিছু চেঞ্জ হচ্ছে। আমি যদি চেঞ্জ না হলে কি করে হবে? এইখানে চেঞ্জ মানে তাহলে কি? এইখানে চেঞ্জ মানে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডাপ্টেশন, এবং সবার উপর হচ্ছে এভলিউশনারি প্রসেসে আমার পার্টিসিপেশন। তাহলে আমরা যদি এই জায়গাটাতে এসে এবার একটুখানি থেমে, এবার আমি একটু সাবিত্রীতে যাবো। আর একটা কথা আমার খুব মনে হয়, জানেন, যখন এই টপিকটা নিয়ে ভাবছিলাম আজকে, যে আমরা যে বলা হয় না যে ডু নট ট্রাই টু প্লিজ আদার্স ইভেন ইয়োরসেলফ, অনলি ট্রাই টু প্লিজ দ্য ডিভাইন, আমরা বলি মায়ের কথা, কিন্তু সেখানে আরেকটা লাইন যদি আমরা যোগ করে দিই, ডু নট ট্রাই টু বি প্লিজড বাই আদার্স। আমাকে কি খুশি করবে তার জন্য অপেক্ষা করে থেকে না, চেষ্টা করো না কেউ আমাকে খুশি করবে। কেন করবে? সেখানে বদল হবে, কেন সে বদল করবে? আমি খুশি হবো কি না হবো, এভরিথিং, এভরিওয়ান, আমাকে ছাড়া বাকি সব, কারোর কাছে কেউ আমাকে বদল কেন করবে? এইটা যদি একটু মনে করতে পারি যে আমাকে খুশি করার দায়িত্ব অন্য লোক ঠিকানা নিয়ে রাখেনি, আমাকে খুশি করে কথা বলতে হবে, তখন যখনই এটা ধীরে 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 নিজের মধ্যে এসে যাবে, আমিও তো ভগবানকেই খুশি করতে চাই, আমি তোকে খুশি করতে চাই না, মা তো বারণ করেছেন, আমি তো কোনো মানুষকে খুশি করব না। অন্য কাউকে খুশি করতে গেলে নিজেকে যে পরিবর্তিত হতে হয় সেটা মিথ্যাচার হয়ে যায়, এটা একেবারে ধ্রুব সত্য। আমরা অনেক সময় দেখি যে অন্যকে খুশি করার জন্য
নিজের অবস্থানটাকে এমনভাবে ম্যানিপুলেট করি, এটা মিথ্যাচার হয়ে যায় জীবনে বাঁচাটা। কেন করবো? মা বারণ করেছেন, তুমি ভগবানকে খুশি করতে পারো, নিজেকে নয়, কাউকে নয়। তেমনি উল্টো দিক থেকে আমি যদি দেখি, আমিও কারোর দ্বারা প্লিজ হতে চাই না, ব্যাস, ইয়ার এন্ডস দ্য ম্যাটার। আমার দরকার নেই এগুলো করার। আমাকে খুশি আমি মাকে খুশি করবো, মা আমাকে আনন্দ দেবে, ব্যাস ব্যাস, আমার আর অন্য কারোর সাথে কিছু নেই। কিন্তু তার মানে এই না যে আমার সকলের সম্পর্ক খারাপ হয়ে গেল। প্রত্যেকের জায়গা তার অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আমার কাছে আছে, ভালোবাসার সঙ্গে থাকবে, আমার অ্যাপ্রোচটা শুধু বদলে যাবে। এছাড়া আর তো আমাদের কোনো গতি নেই। কারণ আমরা সঙ্গে সঙ্গে তো মায়ের সঙ্গে কন্ট্যাক্ট যারা পারেন তারা পারেন। আমি খুব সাধারণ মানুষ, আমরা খুব সাধারণ যারা, তাদের মধ্যে ডাইরেক্টলি মায়ের সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে কন্ট্যাক্ট করাটা, ওটা কিন্তু খুব কম লোক পারে। ওই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো 1 মিনিট 2 মিনিট বাদে পারবেন, কিন্তু সেই মুহূর্তে যখন ব্লাড প্রেশারটা হাই হয়ে যাচ্ছে, চিৎকার করে ফেলছি, বা অথবা ভেতরে নিয়ে তাকে ভীষণভাবে কষ্ট পাচ্ছি, ওই ফ্র্যাকশন অফ সেকেন্ড অথবা মিনিট 2-3 এই সময়টাকে নিজেকে একটা কাভার করে ফেলা, এই কথাগুলো বলে যে না না না, ওখানে আমায় খুশি করবে, ওখানে আমাকে আমার প্রত্যাশার মতো কাজ করবে, না না না, এটা ঠিক না, আমার ভাবাটা ঠিক হয়নি, দ্যাটস ইট। এমন কিছু খুব কঠিন ব্যাপার কিন্তু এগুলো নয়। কিন্তু আমরা যখন এর ভেতরে যেতে যেতে একটা সময় আসবে, এই প্রগ্রেসটা, তখন আমরা কি করি, হ্যাপিনেস থেকে জীবনের প্রথমে জানেন তো, যারা জীবনটাকে এমনি সাধারণভাবে মেনে নেয়, মানে চলতে চায় সাধারণ, আমরা যখন মা শ্রীরবীন্দ্রের পথে মাকে চিনিনি, তখন যখন জীবনটা যখন যেমন ছিল, তখন কিরকম ছিল একটা হ্যাপিনেস, আমার এনিহাও আমাকে মানে সুখটা পেতে হবে, শান্তি না, আনন্দ পেতে হবে, হ্যাপিনেস ফুল করতাম, সুখ পেতে চাইতাম। কিন্তু ধীরে ধীরে ওটা কি হলো, ওই হ্যাপিনেসটা আমার প্রগ্রেসটাকে বাধা দিল। কারণ আমি যত আনন্দে থাকতে চাইবো, তত আমার প্রগ্রেসের জন্য আমাকে যে হোঁচটটা খেতে হবে সেটা কিন্তু হবে না। এর মধ্যে আরেকটা ব্যাপার আছে, নট নেসেসারিলি প্রত্যেককে প্রগ্রেসের জন্য হোঁচট খেতে হয়, এটা কিন্তু মানে ব্যাড লজিক হয়ে যাবে যদি মনে করা হয়। প্রত্যেককে হোঁচট খেতে হয় না, অনেকে আনন্দ থেকে সারা জীবন, যারা মায়ের কাছে থাকতেন তাদেরও প্রচুর এর মধ্যে দিয়ে যেতে হতো, অস্ট্রেপিসের মধ্যে দিয়ে, কিন্তু মা থাকতেন তো। যাই হোক, এইবারে কি হলো, তখন মানুষ যদি হ্যাপিনেস থেকে প্রগ্রেসে যেতে চায়, সেটা অনেকটা সময় লেগে যায়। কিন্তু কোনো মানুষ যদি প্রগ্রেস চায়, আলটিমেটলি একসময় দেখা যায় প্রগ্রেসের যে মিনস গুলো, অর্থাৎ এই আঘাতগুলো, এইগুলো আমার কাছে আনন্দের জিনিস হয়ে দাঁড়াবে। আরে বাবা, এই মুহূর্তে এটা হলো, তার মানে আমি একটা প্রগ্রেসের জন্য মা আমাকে অবস্থানের মধ্যে রেখেছি। তার মানে জোর করে ফেলা নয় নিজেকে অবশ্যই, কিন্তু ধীরে 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 এই হ্যাপিনেসটা প্রগ্রেস থেকে আসতে শুরু করে। এবং আর একটা দিয়ে আমি এই জায়গাটা শেষ করব, সেটা হচ্ছে কি, সেই উইজডমটাকে, সুপ্রিম উইজডমকে বিশ্বাস করা, ট্রাস্ট দ্য উইজডম। এই পৃথিবী যিনি তৈরি করেছেন, সেই তাকে বিশ্বাস করা। তিনি কিন্তু সবকিছুর মধ্যে আছেন, ইন এভরিথিং, ইন এভরি ওয়ে তিনি আছেন। তাহলে তিনি যখন আছেন, তার ইচ্ছেতে যদি পৃথিবী চলছে, তাহলে এই মুহূর্তে আমার যে কন্ডিশন, এই মুহূর্তে আমার যে একটা আটার হেল্পলেসনেস, সেই জায়গাটাতে তিনি ধরেই আছেন আমাকে। এইবার একটা ঘটনা হয়, যখন এইরকম করতে করতে আমরা যখন অপ্রত্যাশিত ভাবে এই আঘাতগুলো পেয়ে যাই, এবং দেখবেন খুব কাছের মানুষের কাছ থেকে পাই, এটাই জগৎ। তার কারণ হচ্ছে, সবচেয়ে কাছের মানুষ থেকে যখন আমরা অপ্রত্যাশিত ভাবে কোনো আঘাত না পাবো, ততক্ষণ পর্যন্ত আমার মধ্যে সেই শিশুর আর্তনাদ আসবে না, অসহায় ভাবে মায়ের কাছে যাওয়ার জন্য, মাকে চাইবার মতো সে আর্তনাদ আসবে না। আটার হেল্পলেসনেস চাই, একটা বাচ্চার যেভাবে অসহায় ভাবে আর্তনাদ করে ওঠে মা বলে, যতক্ষণ না পর্যন্ত আমরা সেইটা বলে যাচ্ছি, ততক্ষণ কিন্তু মা কিন্তু আমাদের এই প্রগ্রেসের যে মিনসগুলো, সেগুলো দিতেই থাকবে। তাহলে আমরা চেষ্টা করব, যদি ভাবি ভগবানকে সামনে রেখে, ভগবানকে পিছনে রেখে, ভগবানকে উপরে রেখে, পৃথিবীর সর্বত্র, জীবনে সর্বত্র, সমাজের সর্বত্র, সংসারের সর্বত্র শুধু মাকে রেখে, তাঁকে বিশ্বাস করে, তাকে ফুললি ট্রাস্ট করে, তারপর ধীরে ধীরে আর সমস্ত জায়গাগুলোকে আমরা অতিক্রম করার চেষ্টাটা করব, যাতে তিনি আমাদের যে টাস্কগুলো দিচ্ছেন, সেই টাস্কগুলো আমরা পাস করে যাই। এইবারে আমি শ্রী অরবিন্দের শেষে কটা আছে এখন, আচ্ছা, এরপরে আমরা শুধু একটু সাবিত্রী দ্য বুক অফ ফেথ থেকে একটু পড়ে নিচ্ছি। এখানটা আমি একটু ইংরেজিটা পড়ছি, শব্দ পড়ে যায় না, কয়েকটা লাইন আমি দেখেছি, একটু পড়ে নিচ্ছি। আগে ইংরেজিটা পড়ে বাংলাটা পড়ছি। মাইন্ড সাফার্স লেমড বাই দ্য ওয়ার্ল্ডস ডিসহারমনি। মা বলছেন যে পৃথিবীতে সবচেয়ে বেশি অসুবিধা হচ্ছে সবকিছু ডিসহারমনির
অনুপস্থিতি, যেখানে হারমোনি নেই সেখানেই অসুবিধা, সেখানেই অশান্তি। মাইন্ড সাফার্স লেমড বাই দ্য ওয়ার্ল্ডস ডিসহারমনি অ্যান্ড দ্য আনলাভলিনেস অফ হিউম্যানিটি। মন দুঃখ পায় জগতের বিশৃঙ্খলায় ক্ষুণ্ণ হয়ে আর মানসী দ্রব্য সামগ্রীর শ্রীহীনতায়। এই মানসী দ্রব্য সামগ্রীর শ্রীহীনতাই হচ্ছে ওই যে উল্টো দিকে যে মানুষটা আমাকে আঘাত দিল, সেটাকে এত সুন্দর করে তো শ্রী অরবিন্দ বলতে পারেন যে দ্য আনলাভলিনেস অফ হিউম্যানিটি, হিউম্যান থিং, এগুলো মানুষেরই মানে চরিত্রের একটা দিক। আ ট্রেজার মিসস্পেন্ট অর চিপলি ফ্রুটলেসলি সোল্ড in the bazaar of a blind destiny, a gift of priceless value from time's gods, lost or mislaid in an uncaring world. সম্পদ এক অপচয় হয় অথবা স্বল্প মূল্যে অনর্থক বিক্রয় হয় এক অন্ধ নিয়তির পণ্যশালায়। কালের দেবতাদের অমূল্য অবদান এক হারিয়ে যায় অথবা অস্থানে ন্যস্ত হয় এই জগতের অযত্ন মাঝে। তারপর কি, an eland warrior facing dreadful odds, an imperfect worker given a baffling task. অসজ্জিত যোদ্ধা দাঁড়িয়ে নিদারুণ বিপদ সম্মুখে অপটু কর্মী এক পেয়েছে দুর্বহ কর্মভার। আমরা তো অপটু, আমাদের এইগুলো দেওয়া হয়েছে সেইগুলোতে আমরা ভয় পেয়ে যাই, ভয় পেয়ে এইভাবে রিয়াক্ট করি, বা আমরা এবার থেকে আমরা রেসপন্ড করব, চেষ্টা করব মাকে বলার। তারপর কি বলছে, all works enammed by its own opposite, error is the comrade of our mortal thoughts, and falsehood lurks in the deep bosom of truth. প্রতি পথটিকে আলিঙ্গন করে রয়েছে তার বিপরীত পথ, প্রতি পথটিকে আলিঙ্গন করে রয়েছে তার বিপরীত পথ। ভ্রান্তি হলো মর্ত চিন্তার সহচর, মিথ্যা রয়েছে লুকিয়ে সত্যের গভীর বক্ষতলে। এরপর একটা অসাধারণ লাইন, at every step is laid for us a snare, প্রতি পদে পাতা রয়েছে আমাদের তরে ফাঁদ এক, ইট ইজ আ ফাঁদ। উল্টো দিকের মানুষটার যে অপ্রত্যাশিত যে ব্যবহার, ইট ইজ আ ফাঁদ। এই ফাঁদে আমাকে ফেলা হয়েছে কেন? যাতে আমি এখান থেকে সসম্মানে উত্তীর্ণ হয়ে প্রগ্রেসে যেতে পারি। alien to reason and the spirit's light, বিচার বুদ্ধির চিন্ময় আলোকের অপরিচিত। our fount of action from a darkness wells in ignorance and nations are our roots. প্রতি পদে পাতা রয়েছে আমাদের তরে ফাঁদ এক, বিচার বুদ্ধির চিন্ময় আলোকের অপরিচিত। আমাদের কর্মধারা উচ্চারিত হয় এক অন্ধকার হতে, আমাদের কর্মধারা উচ্চারিত হয় এক অন্ধকার হতে, অজ্ঞান অচেতনাই আমাদের পাদমূল। আর একটা লাইন, দিস মর্টাল ক্রিচার ইজ হিজ ওন ওয়ার্স্ট ফো। বাবারে, এই মর্ত জীব আপনি আপনার পরম শত্রু। তার মানে দুই বলে কেউ নেই পৃথিবীতে, আমি করছি, আমি আমার জায়গাটাকে উল্টো দিকের মানুষের মধ্যে আয়নার মধ্যে দেখতে পাচ্ছি। হি স্লেস হিজ হ্যাপিনেস এন্ড আদার্স গুড, নাথিং হ্যাজ হি লার্ন ফ্রম টাইম এন্ড ইটস হিস্ট্রি। সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন, আপন সুখের হত্যাকারী সে, অপরের মঙ্গলে কোনো শিক্ষা হয়নি তার মহাকালের ইতিহাস হতে। কারণ আমাদের এই যে এক্সপিরিয়েন্স, সবচেয়ে মজার কথা হবে যে এই ঘটনাগুলো শোনার পর, পড়ার পর, বলার পর, জীবনে যখন আমরা যখন আবার কালকে উঠবো, কালকে যখন আমাকে কেউ একটা কিছু বলবে, আবার সেইখানে একটা ওঠায়, আবার একটা ভেতরে কেউ যেন ফনা তুলবে রিয়াক্ট করার জন্য। কিন্তু এই ক্লাসগুলো তখনই মানে সঠিক বা সচেতন ক্লাস হবে যদি এর একটা শব্দ, একটা লাইনে, একটা কথাও মায়ের যদি আমরা এটাকে মনে করতে পারি যে আমরা আর রিয়াক্ট করব না, আমরা রেসপন্ড করবো পৃথিবীকে। রিয়াক্ট করে কোনো কিছু হয় না। এই যে বিপুল একটা গরম পড়েছে, একটা অসামান্য গরম, এরকম একটা গরম এর আগে কেউ কখনো দেখেছে বলে, আমি তো দেখিনি, দেখেছি বলে মনে পড়ে না। অসাধারণ গরম। আমরা কি করছি? যে রিয়াক্ট করছি সে কি করছে? আমি দেখুন আজকে এই মানে ক্লাসের জন্য ভগবান অনেক কিছু শেখান, তো মা পেটা আমাকে একটা কাজ দিয়েছেন নিজেকে তৈরি হওয়ার জন্য, হয়তো নিশ্চয়ই। আজকে আমি স্কুলে একটু শেয়ার করি, আমার স্কুলে কয়েকজন কাজ করছে, শেড তৈরি হচ্ছে স্কুলে, বাচ্চারা গরমে কাজ করতে পারে না বলে গরমে ছুটছে। তো আমি ঘরের মধ্যে এসি ছাড়া 1 সেকেন্ড থাকতে পারছি না। আমি কি করছি, যখনই ঘর থেকে বেরোতে যাচ্ছি, আমার ঘরে 25 ডিগ্রি টেম্পারেচার, বাইরে বেরিয়ে 38, মানে 13 ডিগ্রি টেম্পারেচারের যে ডিফারেন্সটা আমাকে ফেস করতে হচ্ছে, সেইখানে আমি রিয়াক্ট করছি, উফ বাপরে কি কষ্ট হচ্ছে, গা জ্বালা করছে।
এই একই টেম্পারেচারে দাঁড়িয়ে ওই যে 3 জন মানুষ ওখানে সমানে পরিশ্রম করে যাচ্ছে, কাজ করে যাচ্ছে। আমি যখন বললাম যে তুমি স্কুলের ভেতরে ফ্যানটা চালিয়ে তোমরা বসে একটু রেস্ট করো, জল খাও, তারপর আবার কাজ করো, উত্তর দিল একবার যদি বসে পড়ে দিদিমণি আর উঠতে ইচ্ছে করবে না, কাজটা করে যাই। এই যে ও রিয়াক্ট করছে না, ও সিজনটাকে রেসপন্ড করছে, তার কারণ হচ্ছে ওর কোনো উপায় নেই। আমি ভাবছি ওর উপায় নেই, ওইটা করলেও 500-600 টাকা পাবে, এটা আমার ভাবনা, দুর্বল ভাবনা। ও কিন্তু রেসপন্ড করছে টু দ্য নেচার, যে ঠিক আছে এটা আমাকে মানতে হবে, এভাবেই আমাকে বেঁচে থাকতে হবে। আর আমি কি করছি, আমি রিয়াক্ট করছি, কি গরম, কবে যে গরমটা কমবে, বৃষ্টি কবে আসবে। ও কিন্তু একবারও বলছে না বৃষ্টি কবে আসবে। আমি যখন ওদের সঙ্গে কথা বলি, আমি এগুলো খুব চেষ্টা করি, মা আমাকে এই জায়গাটা করে দিয়েছেন, মানে হয়তো ক্লাসের জন্য, যে এই আমি দেখতে দেখতে যে চেষ্টা করি দেখার যে আমি কিভাবে রিয়াক্ট করছি, উল্টো দিকে শিক্ষিত একজন, সো-কল্ড কোট আনকোট অশিক্ষিত একজন কিভাবে করছেন রিয়াক্ট, জীবনের সঙ্গে কিভাবে তিনি বোঝাপড়া করছেন। অনেক সময় দেখা যায় যার মধ্যে লজিক কম সে সবচেয়ে বেশি হ্যাপি। আমাদের মধ্যে ভীষণ লজিক, ভীষণ একটা বুদ্ধিমত্তার একটা পারদর্শিতা দেখানোর ইচ্ছে, ক্ষমতা ইত্যাদি, এগুলো আমাদের অনেক বেশি রিয়াক্ট করার জন্য রিয়াকশনের দিকে ঠেলে দিচ্ছে। আমাদের অ্যাপ্রোচটা হবে ঘুরিয়ে দিতে হবে, বোর্ডটাকে ঘুরিয়ে রাইট ডিরেকশনের দিকে যাতে আমি যেতে পারি, মায়ের কাছে মায়ের চরণে প্রার্থনা করে সমস্ত জিনিস, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং মাকেই বলা, তুমি আমাকে জানো, সবচেয়ে বড় কথা মা তুমি আমাকে জানো, আমার থেকে বেশি তুমি আমাকে জানো। সুতরাং এই অবস্থায় আমি পড়েছি, আমি পারছি না, আমাকে প্লিজ একটু হেল্প করো। অবধারিত ভাবে যে ঘটনাটা আমাদের একদিন দুদিন ঘরে দরজা বন্ধ করে বসে থাকতে বাধ্য করতো, আজকে সেই ঘটনাটা অবধারিত ভাবে 10 মিনিটে সলিউশন পেয়ে যাবো আমরা মায়ের কাছে এই প্রার্থনা। জয় তু ভগবান পূর্ণ ভাগর বিন্দ, জয় তু ধবল শোভালুক ভক্তি নিরম্বা, জয় তু লসত ভূমা পীত পূর্ণ যোগ, জয় তু তদুগামী ভাগ্যবান। কারুর যদি কিছু বলার থাকে, অজিতাদি আছেন, যদি থাকেন অজিতাদি যদি কিছু বলেন। আচ্ছা, অজিতাদি বেরিয়ে গেছেন। যদি হ্যারিতাদি বলো, বলো। আর কেউ বলবে কি? তুমি বলো না। আচ্ছা, লাস্টে ওদের সাবিত্রীর একটা বাংলা কি আপন সুখের কি, ওটা একটু বলতো। আপন সুখের হত্যাকারী সে, অপরের মঙ্গলেরও, কোনো শিক্ষা হয়নি তার মহাকালের ইতিহাস। অর্থাৎ আমি এই যে এক্সপিরিয়েন্স গুলো নিয়ে আমরা চলেছি, এই এক্সপিরিয়েন্স গুলো আমাকে কিছু দিতে পারেনি বলে আমি এখনো রিয়াক্ট করি, এবং সেই রিয়াকশনটাতে আমি নিজে একটু ভুলি, নিজে একটু অসুখের কারণ হই, উল্টো দিকে মঙ্গলটা অন্যজনের মঙ্গলটা আমি হরণ করি। আর ওই হ্যাঁ উনি বলছেন। অজিতাদি কিছু বলবে, বলো তুমি। অজিতাদি কিছু বলতে চাও? হ্যারিতাদি বলো তাহলে। হ্যাঁ, না না, ওনার হ্যান্ড রাইজ করেছেন। হ্যাঁ, হ্যান্ড রাইজ করেছেন বলেই বলছি যে উনি তো এখন বোধহয় উনি বললে বলতে পারে না। আচ্ছা বলো, তুমি বলো, উনি বলুন। হ্যাঁ, তো হ্যাঁ ঠিক এই প্রসঙ্গে আমি একটা ইয়ে বলবো। তো যে মানে আমরা কোনো কিছু শিখিনি, তাই নিজের সুখটাও করি, অপরেরও করি, চেষ্টা করি, এরকম আর কি। তো সেটা বলছি। আর এই যে বললেন না প্রতি স্টেপেই ফাঁদ পাতা, হ্যাঁ হ্যাঁ, মানে শিক্ষা নেবার জন্য আর কি। আমাদের তাহলে মানে আমাকে সন্দেহ ইয়ে করে চলতে হবে যে বাবা এটা আবার কিছু আমাকে ফাঁদ ফেলবে না তো। না না, এই ভাবটা দিদি, এই ভাবটা আমার নিজের তৈরি ভাবনা, এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ওই জন্যই বারবার বলছিলাম রাইট টাইম, রাইট লোক, রাইট সিচুয়েশন, ওইটার প্ল্যান একদম। তুমি আমি কিছু করতে পারবো না, আমার প্রগ্রেসের জন্য যে প্ল্যান করা আছে না, যে ফাঁকি পাতা আছে, ওখানে আমাদের কোনো কথা চলবে না গো দিদি, ওখানে তার কথা শেষ কথা। অজিতাদি তুমি কিছু বলো, অজিতাদি প্লিজ। হ্যালো, আমি বলছি সিস্টার, শোনা যাচ্ছে তো? বলছি শোনা যাচ্ছে?
আচ্ছা, হ্যাঁ, শোনো। খুব খুব সুন্দর আলোচনা হয়েছে, এত বাস্তব আলোচনা। আর তার জন্য শুধু শিক্ষণীয়, শুধু আলোচনাটা যে শুধু মানে আলোচনা রইলো না, এটা কিন্তু অনেক গ্রহণযোগ্যতা রইলো আর কি। এত ভালো আলোচনা হয়েছে, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দিদি। তুমি বলেছিলে বলে সেদিন থেকেই ভাবছি। আর অদ্ভুত ব্যাপার যে প্রথম একটা ক্লাস আমার হলো যেখানে আমার সেরকম ভাবে তৈরি করিনি আমি, মানে একদম ভাবলাম যে এটা এত নিজের জীবনের সঙ্গে মিলে থাকা, তো ফলে এটাকে খুব একটা শুধু সাবিত্রী করছিলাম সেটাই। একদম মানে এত বাস্তব আলোচনা, মা হাতে করে নিয়ে গেছে তোমাকে একদম এই জায়গায়। আর তোমার মাধ্যমে আমরা মায়ের সঙ্গে কানেক্ট করতে পারলাম আর কি, এই আলোচনার মাধ্যমে মায়ের শিক্ষা, মার সবকিছুর সঙ্গে। খুব খুব ভালো লাগলো। কথা বলি, তোমরা তো আমার খুব কাছের মানুষ, আমি তোমাদের সাথে কথা শেয়ার করি। সেটা হচ্ছে তুমি টপিকটা দেওয়ার পরে এই ঘটনাটাই আমার সাথে ঘটেছে দুদিন আগে। দেখছো, দেখো, এবং আমি বুঝতে পেরেছি আমার ভুলটা কোথায়। এইটা যে ভগবান কতখানি যে আমি ভুল করেছি ঠিক করেছি আমি জানি না, কিন্তু হাউ টু রেসপন্ড সেটা আমি বুঝে গেছি। এবং তাতে আমি খুব খুশি। একটা হয়তো ঘন্টা খানে কারণ খুব কাছের মানুষে সে ভুল বলেনি, আমি পরে দেখেছি সে একেবারে অ্যাবসলিউটলি সেই ঠিক ছিল। এইটাই সবচেয়ে বেশি আমাদের কাছে প্যারাডক্স অফ লাইফ, যে আমাদের কাছে মানে আমি যেটা ভাবছি আমারটাই ভুল ছিল। আমাদের সবসময় মনে হয় কি জানো তো, আমি যেটা বলছি ওইটাই ঠিক, উল্টো দিকে লোকটা জানে না কিছু। এইটাই হচ্ছে মুশকিল। খুব খুব সুন্দর। এও আমাদের সাধনার এক অঙ্গ কিন্তু। জীবনে চলতে গেলে, এগোতে গেলে তো এইরকম ভাবে নিজেকে পরিশোধিত করতে হবে আর কি। খুব ভালো হলো, খুব সুন্দর হলো। আবার ভবিষ্যতে এইরকম দেখা যাক, এইরকম সাধনা নিয়ে আসবো আমরা। টপিকটা বলে দিলে কি হয় জানো তো, তাহলে বোঝা যায় যে কি চাইছে মানুষ। আচ্ছা, সোনালী কেউ আছেন? সোনালী হাত রয়েছে দেখছি। সোনালী। হ্যাঁ দিদি, হ্যাঁ আপনার আলোচনাটা একটু আমার দেরি হয়ে গেল, রাস্তায় ছিলাম বলে শুনতে, তাও যতটা শুনলাম খুবই ভালো লাগলো। তো এই আমার ক্ষেত্রেও আজকে একটা এমন ঘটনা ঘটেছিল যে আমি রিয়াক্ট করে ফেলেছিলাম। তারপর পরে মনে হলো আমার তো এইভাবে উত্তেজিত, যে বললেন না যে কতটা খারাপ লাগছে, আমার পরে মনে হলো সেই জিনিসটা মানে যে আমার এইভাবে বলাটা উচিত ছিল না, এরকম ব্যাপারটা। তোমাকে একটু থামিয়ে দিয়ে একটা কথা বলি সোনালী দি, আমি জানি না তুমি দিদি বলবো, সোনালী বলছি আমি, তোমার বলার সঙ্গে ছোট মনে হচ্ছে। এখন দেখো, এই যে আমার রিয়াক্ট করা উচিত ছিল না তুমি বললে না, এইটাই কিন্তু একটা প্রগ্রেস। এটাও একটা প্রগ্রেস, এটাও আমাদের মাথায় রাখতে হবে। আমি একবার টপকে চলে যেতে পারবো না, আমাকে সিঁড়ি বাই মানে স্টেপ বাই স্টেপ উঠতে হবে। এই যে আমি রিয়াক্ট না করলেও পারতাম, এই বোধটা কিন্তু সবসময় আসবে না, আমাদের সকলের আসবে না, বুঝতে পেরেছি? এটাও একটা বিরাট স্টেপ। তারপরে সেটা অন্য দিনেও আমি মনে হচ্ছিল যে আমি এমন সিচুয়েশনের মধ্যে, গরমটা বলুন না, এমন সিচুয়েশনের মধ্যে আমার মেয়ের স্কুল যাওয়ার তারা, তারপরে আমার একটা মেয়ে যাবে, মানে সবকিছু মিলে আমি খুব উত্তেজিত হয়ে গিয়ে কথাগুলো বললাম। তারপরে মনে হলো যে দিদি এই এখন কথাটা বলছিলেন সেটাই আমি আরেকজনকে বলছিলাম যে আমার এইভাবে ওনারা যেটা বলছেন ভুল, কিন্তু আমার এইভাবে আমি উত্তেজিত হয়ে কথা বললাম, মানে আপনার ক্লাসের আগে বিকালেই বললাম যে আমার এটা মনে হলো যেটা আমি খারাপ লাগছে আমার, আমি অন্য একজনকে বলছিলাম সেই কথাটা। আমি তোমাকে একটা কথা বলবো সোনালী, তুমি যদি আরো তোমার আনন্দ চাও, তোমার যার সঙ্গে ঘটনাটা ঘটেছে তুমি কালকে তাকে বলো ভাই আমি সরি, পরে ভেবে দেখেছি। আমি এই আস্তে আস্তেই ভাবছিলাম যে তাকে এই কথাটা বলবো, হ্যাঁ অত আনন্দ, তোমার আনন্দটা ডবল হয়ে যাবে। কারণ ওই কারণটা হচ্ছে ডাবল হওয়ার কারণ হচ্ছে তুমি বুঝতে পারলে যে আমি মাথা নিচু করতে পারি। এটা মাথা নিচু করা না, স্টিল আমাদের ইগোটা আমাদের মাথা নিচু করিয়ে রাখে। আর একটা হচ্ছে যে অন্য মানুষের আনন্দটা তোমার কাছে আসবে, ডাবলি বেনিফিটেড হবে। আর কারণ কিছু বলা গেছে না? আরেকটা এটা বলছিলেন না, বলো। হ্যাঁ বলো বলো। ওই যে কাজ করার ব্যাপারটা বলছিলেন, আচ্ছা আমি পরে বলছি। হ্যাঁ বলো, কে বলছো? তারপর কি বলো? প্ল্যান মানে সমস্ত কাজ প্ল্যানিং আমাদের সাথে আমার এটা সত্যি যে আমাদের যে প্রকৃতির উপরেও কিছুটা ডিপেন্ড করে সিচুয়েশনগুলো আছে, এটাও তো না বলেছি তুমি যেমন প্রকৃতি। হ্যাঁ হ্যাঁ অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, আমার প্রকৃতি অনুযায়ী সিচুয়েশনটা আছে, আমার প্রকৃতিটাকে বদলে দেওয়ার জন্য। হ্যাঁ এটা তো আরো মানে সাংঘাতিক একটা প্ল্যান, প্ল্যান। আমার প্রকৃতিটা বদলাবে বলেই ওইভাবে সিচুয়েশনটা আসে, আমাকেই বদলায়, সিচুয়েশন বদলাবে না কিন্তু। আর এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, তুমি ভালো মানে থ্যাংক ইউ তুমি বললে।
সিচুয়েশন আমাদের বদলাতে নাও পারে, সিচুয়েশনটা যে বদলাবে এমন কথা নয়, আমি বদলে যাবে। আমার উদ্দেশ্য সিচুয়েশন বদলানো নয়, আমার উদ্দেশ্য নিজেকে বদলানো। সেটাই। আর সেই বদলানোর জন্য মা আমাদের এই সিচুয়েশন গুলো দেয়। হ্যাঁ একদম। হ্যাঁ সোনালি বলো, কি বলছো এবার? হ্যাঁ দিদি, আপনি ওই যে রোদ্দুরের ব্যাপারটা বলছিলেন যে যারা ওই স্কিনে সেট করছে, আমি এরকম মা এক জায়গায় বলেছিলেন যে যদি রোদ্দুরটাকে মানে আমরা প্রকৃতির বন্ধুর মতো ভাবি, মানে অনেকটা সেটা হয়তো লাঘব হয়, মানে তখন কষ্টটা এতটা কষ্ট মনে হয় না। মানে আমি অনেক সময় আমার মেয়েও বলে যে গরম গরম, আমি বাড়িতে এসি নিইনি, অনেক জায়গায় গেলে অনেক বন্ধুদের সবাই এসি থাকে, আর মানে যতটা পারি সহ্য করছি, করে নিতে পারি যদি, সেটা তো কারণ আমাকে তো বাইরে যেতেই হবে, আমি তো বাইরের ওই পরিবেশটা পাবো না, এইভাবে নিজেকে মনকে মানে সেইভাবে সহনশীলতাটা করার চেষ্টা করছি। আজকে আমারও এত গরম লেগেছে, মেয়েও বলছে যে টিচারদেরও খুব গরম লেগেছে স্কুল। আসলে কি জানো তো সোনালি, ব্যাপারটা হচ্ছে তোমার গরম লেগেছে বাইরের দিক থেকে একটা, আর অন্তরের ভেতর থেকেও তোমার একটা উষ্ণ একটা ব্যাপার এসেছে, তো এখানে অ্যাজিটেশন হয়ে গেছে তোমার মধ্যে একটা রিয়াকশন হয়ে গেছে, ওটার একটা ভীষণ উত্তাপ হয় শরীরে, সাইন্টিফিক্যালি হয়। যাই হোক, সেটা অন্য ওটা রেডিয়েশন হয়, যে কারণে এত বেশি গর্বে যারা রেগে যায় তারা তো চায় না ভীষণ ঘামে, তুমি দেখবে এটা লোক সবসময় আমরা বলে এই স্ট্রোক হয়ে গেল তা কিন্তু নয়, তার উত্তেজনার কারণটা ভেতরের থেকেও তাকে এত ফুটতে থাকে একদম যেন বয়লিং, সেই জন্য দুটো গরম মিশে যায়। আর একটা কথা, এসিতে কোনো মানুষ আছে বলে বা রোদ্দুরে আছে, দুটোর মধ্যে সেটা কোনো পার্থক্য নয়। আমার মধ্যে মানে যে মানুষের এসিতে আছেন তার অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ, অ্যাপ্রোচ টুয়ার্ডস লাইফটা কি, আমি এইটা দেখানোর জন্য ভদ্রলোককে বললাম যে ওনার অ্যাপ্রোচটা টুয়ার্ডস লাইফ হচ্ছে আমাকে একটা অ্যাকসেপ্ট করতে হবে, আমাকে রেসপন্ড করতে হবে, আমাকে রিয়াক্ট করলে চলবে না, এইটা বলবার জন্য এটা মানে ওই উদাহরণটা আমি দিয়েছিলাম। হ্যাঁ মানে ওই গরমের সহনশীলতা করে কাজটা উনি করে যাচ্ছেন। হ্যাঁ উনি ধরে নিয়েছেন, উনি ভেবেছেন যে ওইটাই আমার মানে এইটা উনি দিয়ে ভগবান আমাকে দিয়েছে, এর মধ্যে রেখেছেন, আমাকে এর মধ্যেই চলতে হবে, আমি এভাবে চলবো। পদ্মগুলো আমার জলপদ্ম ফোটে, পদ্মর কুড়ি দুটো শুকিয়ে গেল, আমার মানে তাকে ওপর থেকে জল দিচ্ছি নিচে থেকে জল দিচ্ছি, কিছুতেই আমি ঠান্ডা করতে পারি না। শেষকালে জলটাকে নিয়ে পুরো ডাব্বাটাকে নিয়ে গিয়ে আমি একটা বড় আমাদের বড় চৌবাচ্চা আছে পদ্ম হওয়ার জন্য, সেইখানে ডুবিয়ে দিলাম, যেই ডুবিয়ে দিলাম দেখছি বড় বড় পদ্ম ফুটছে, তার মানে গাছেরও তো গরম করে, কিন্তু সে রিয়াক্ট করবে কি করে, তার রিয়াকশনটা ওইটা আস্তে করে শুকিয়ে যায়। হ্যাঁ দিদি, অনেক করতে করতে হ্যাঁ ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা এইবারে একটা কথা বলতে পারি? হ্যাঁ লোপা, বলো বলো বলো। ব্যাপারটা একটা ঘটনা আমি নাম বলে পাচ্ছি না, কিন্তু এটা কে বলছে? হ্যাঁ আমি লোপা বলছি। তোমার বোঝা যাচ্ছে না, হ্যাঁ বলো। হ্যাঁ বিষয়টা হচ্ছে যে ঘটনাটা আমি জাস্ট উল্লেখ করছি এই হিসেবে যে ধরুন মানে এমন অনেক সময় তো অনেক ঘটনা ঘটে যেখানে ছেলে মেয়েদের তখনও সেই ম্যাচুরিটি লেভেলটা তৈরি হয় না। যেমন ধরুন আমি বলছি 11-12 কলেজে পড়ার সময় বহু মানুষের 90 বছরে গিয়েও ম্যাচুরিটি আসে না, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু যাদের ধরুন অত অল্প বয়সে জীবনের প্রচুর নেগেটিভ ঘটনা ফেস করতে হয় বা হয়েছে, মানে শুধু নেগেটিভ নয়, মানে খুব খুব বলা যেতে পারে সাংঘাতিকতম ঘটনার মধ্যে দিয়ে যাদেরকে যেতে হয়, যাদের লাইফ গুলো পাস হয়। এবার মানে হয়তো মোমেন্ট অফ টার্মে আমি সেই অর্থে বলবো না, ব্যাপারটা হয়তো বোঝানোর জন্য ঘটনাটা উল্লেখ করছি অন্য কারোর নাম করে, যে ধরুন XYZ কারোর লাইফে এরকম ঘটেছে যে হিট অফ দ্য মোমেন্টে সে এমন একটা মানে রেগে গেছে, মানে ঠিক ওই রকম অল্প বয়সে এমন একটা কাণ্ড ঘটিয়েছে যেখানে অপর মানুষটি, এটা একটা ক্রিমিনাল অফেন্স হয়ে গেছে, খুব একটা মানে রাগের মুহূর্তে এবং পরবর্তীকালে সে যখন বুঝতে পেরেছে, তার যখন ম্যাচুরিটি লেভেল তৈরি হয়েছে, তখন তার যে বোধ তৈরি হয়েছে সেখানে তো প্রতি মুহূর্তে সে তো আত্মযন্ত্রণা পায় এবং পাবে স্বাভাবিক, কিন্তু ওই ঘটনাটাকে তো ছেড়েতে পারবে না। মানে তার মনে হতে আমার প্রশ্নটা এখানেই, ভগবান যদি ভগবানই হন, সুপ্রিম ইন্টেলিজেন্সই হন, তাহলে সেই হিট অফ দ্য মোমেন্টের আগে তাকে তো কারোর বলে দেওয়া উচিত ছিল, গাইড করে দেওয়া উচিত ছিল, ভাই তুমি ঘটনাটা এইভাবে ঘটালে তুমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবে না কখনো। এইবার একটা কথা বলি, হ্যাঁ বুঝে গেছি তোমার কথাটা, আমি বুঝে গেছি। সেটা হচ্ছে যে ওই যে যখনই এরকম ঘটনাগুলো ঘটে
তখন হিট অফ দ্য মোমেন্টে কামি ফিজিক্যাল অ্যাসাল্ট হয়ে গেছে, মানে কারোকে আঘাত করা হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, এটা এমন কোনো ব্যাপার একটা নয় যে একেবারে সারা জীবন সেটা নিয়ে চলতে হবে, ফার্স্ট থিং। সেকেন্ড হচ্ছে সেই মানুষটা বুঝতে পেরেছে যে এটা আমি ঠিক করিনি, এটা তার একটা প্রগ্রেস। থার্ড হচ্ছে সেকেন্ড টাইম যেন এটা আমার আর না হয় সারা জীবনে। দিস ইজ দ্য লাস্ট থিং। এটা আমার জীবনে হবে না, ওটা আমার একটা লেসন ছিল, তার কাছে একটা লেসন হয়েছে। এমন নয় যে আমার, হ্যাঁ এটা একটা ঘটনা যে সিচুয়েশনের মধ্যে পড়ে আমরা অ্যাক্ট এবং রিয়াক্ট করি, সেইটার মধ্যে আমি একা কিন্তু দায়ী নই, উল্টো দিকের মানুষটারও কিন্তু প্রগ্রেস হওয়া উচিত। সুতরাং তারও বোঝা উচিত যে আমার এইভাবে এটা বলা উচিত হয়নি, তাহলে আজকে এই সিচুয়েশনটা হতো না। আমি বুঝতে পেরেছি যে আমিও তো জানি যে হয়তো তার প্রচুর ভুল ছিল যে কারণে ঘটনাটা ঘটেছিল, কিন্তু ঘটনাটা হচ্ছে সেই মানুষটি যে XYZ বড় হয়ে সে তো অন্যকে জাজ করতে যাবে না, সে তো নিজেকে জাজ করবে, এবং প্রতি মুহূর্তে তার সেই সুপ্রিম ইন্টেলিজেন্সের কাছে তো প্রশ্নটা থাকবে। তার মানে কিছু মানুষ হয় জানবেন যারা নিজেকে ক্ষমা করে না কখনো। এইখানে বলছি, এখানে একটা কথা বলি, নিজেকে ক্ষমা করে না এই শব্দটার মতো ভুল কিছু নেই। নিজেকে ক্ষমা করা যায় না, নিজেকে ক্ষমা চাওয়া যায় না, নিজের ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি ক্ষমাটা কার কাছে চাইবে? নিজের কাছে। নিজের কাছে মানে ভগবানের কাছে, তোমার মধ্যে যিনি অন্তস্থ ভগবান, কে তোমাকে এটা করছে, আমরা তাকে এমনি সাধারণ কথা কনসেন্স বলি, তার কাছে তুমি দায়বদ্ধ হয়ে রয়েছো। ছেড়ে দাও, লেট গো করো, ছেড়ে দাও, হয়ে গেছে, দ্যাট ইজ এ পাস্ট থিং। শ্রী অরবিন্দ কি বলছেন, আমরা কি পাস্ট রানে পড়ে থাকবো? আমরা তো ভবিষ্যতের বিপ্লবের লোক, আমরা পাস্ট লাইফে পড়ে থাকবো কেন? ওটা ভাবো যে এটা তোমার পাস্ট লাইফ, তাহলে তা না হলে তুমি একটা জায়গাতে চেঞ্জ হয়ে যাবে, এখান থেকে আর বেরোতে পারবে না। নৌকা সে অ্যাঙ্কারের মতো দাঁড়িয়ে থাকবে, ভাবতে প্রচুর এগোচ্ছি, হাত পা ছুটছে, এগোতে পারছো না। বেশ হয়েছে, ওটা আমি করেছি, এটা আমি রাইট রং জানি না, কিন্তু আমি ওটা করে ফেলেছি, হিট অফ দ্য মোমেন্ট করে ফেলেছি, ঠিক আছে, দ্যাটস ইট, হয়ে গেছে। ওইটা ওই লোকটারও দরকার ছিল, তাহলে তুমি নিজেকে ক্ষমা করতে পারবে। ওই সিচুয়েশনটাতে তুমি একা নিজেকে কেন দায়ী করছো? ওই সিচুয়েশনটার দরকার ছিল ওই উল্টো দিকের মানুষটার, তারও বোঝা উচিত। ফলে তিনি বুঝুন না বুঝুন দেখার দরকার নেই, কিন্তু তুমি তুমি নিজে ভাবছো যে আমি ভিকটিম হয়ে গেলাম, অ্যাকচুয়ালি ঘটনাটা সেটা না। সিচুয়েশনটা আবার পড়বে, ওই সিচুয়েশনে তোমাকে আবার ফেলা হবে, আনটিল এন্ড আনলেস তুমি ওই সিচুয়েশনকে সঠিকভাবে অ্যাপ্রোচ দিতে পারছো কিনা, ততক্ষণ এই সিচুয়েশনে তোমাকে ফেলা হবে, বারবার ফেলা হবে। কিন্তু আমাদের তরফ থেকে কি করতে হবে, আমি আর রিয়াক্ট করবো না। তুমি নিজেকেও দেখবে তুমি এখন আর রিয়াক্ট করছো না, নিজেকে লক্ষ্য করে দেখো তুমি রিয়াক্ট করছো না। তুমি যেটা করছো তোমার অ্যাপ্রোচটা চেঞ্জ করার চেষ্টা করতে, হ্যাঁ একভাবে হবে না, অনেকের মধ্যে ক্রুড ফর্মে এটা থাকে, হতেই পারে সে পাস্ট সংস্কার থাকতে পারে, ওগুলো আবার অন্য জিনিস। কিন্তু এই জায়গাটা থেকে আমি সেকেন্ড, আমার প্রথম যেটা নিজেকে বলা, কাউকে না ঠকিয়ে, এই জিনিসটা আমি আর সেকেন্ড টাইম করবো না। মা বলছেন ভুল যদি করে থাকো বেশ করেছো, কিন্তু আর এটাকে রিপিট করো না। ইফ ইউ রিপিট ইউর ভুল, তাহলে ওটা তোমার সংস্কার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার রাখি গোপাদি।